হ্যালো, হ্যালো। হ্যাঁ, সাউন্ড কি ওকে আছে? আমি শুরু করে দিচ্ছি, একটু দেখো। ফার্স্টে প্রিপারেশন অফ বেঞ্জিনটা দেখা একদম সহজ। অফ বেঞ্জিন, এটা একদমই সহজ। এর মধ্যে কি পড়ছিলাম? ফেনল টু বেঞ্জিন। জিঙ্ক চূর্ণ সহ যদি পাতন করি দেন কি দাঁড়ায়? জিঙ্ক ডাস্ট। ঠিক আছে, জিঙ্ক ডাস্ট সহ যদি পাতন করা হয় তখন এটাকে কি পাওয়া যাবে? বেঞ্জিন। বেঞ্জিন পাবো, আর কি কিছু পাবো নাকি পাবো না? এটা তো সবাই বলতে পারবে। এখানে কি পাওয়া যাবে বলো তো? জিঙ্ক অক্সাইড। শুরুতে আমি একটু বিক্রিয়াগুলো দেখাই, এরপর আমি একটা চার্টে চলে যাব। ফেসবুকে নয়েজ হচ্ছে? ফেসবুকে নয়েজ হওয়ার তো কারণ নেই কোনো। ঠিক আছে, এটা গেল। এটার মধ্যে কাহিনীটা কি হয় এটাও তোমাদের বলছিলাম, যদিও জানার দরকার নেই। ঠিক আছে, এরকম জানতে গেলে আর একটু বেশি ডিটেলস হয়ে যায়, বাট জিনিসটা মজার আর কি। জিনিসটা কি হয়, এখান থেকে H প্লাস হয়। এই H প্লাসকে ইলেকট্রন দেয় কে? জিঙ্ক। একটা ইলেকট্রন নিয়ে কি হয়েছে? ফ্রি রেডিকেল। এই ইলেকট্রনটা কে দেয়? এই ইলেকট্রনটা দেয় হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কের কাজটা হচ্ছে এই জায়গায়, জিঙ্ক ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। একটা ইলেকট্রন দিয়ে কি হয়? জিঙ্ক প্লাস, প্লাস ইলেকট্রন। এই জিঙ্ক প্লাস এখন কার দিকে? যেহেতু প্লাস আছে, ওকে ইলেকট্রন ডোনেট করবে কে? এ। অক্সিজেন, তাহলে ইলেকট্রন দিল ওকে একটা। ঠিক আছে, অক্সিজেন হয়ে গেছে প্লাস। যেহেতু ইলেকট্রন দিছে, ওর কি হয়ে গেছে? প্লাস। ওর কাজ হচ্ছে সবসময় ইলেকট্রন টানা। ও যখন ইলেকট্রন ডোনেট করে তখন ও চায় আরও বেশি করে টানতে, তখন ও কি করে বলতো? এই জায়গা থেকে। এটা আসলে খুব কঠিন একটা বিষয় ছিল, অর্থাৎ এখান থেকে যে আমরা ওয়েজকে সরাবো এই জিনিসটা একটু কঠিন ছিল, বিষয়টা এত সহজ ছিল না। মানে বুঝতে পারছো, এই বিষয়টা কিন্তু এত সহজ ছিল না। কেন? এর কারণ হচ্ছে এখানে অক্সিজেন যে ওর ইলেকট্রনগুলো দিয়ে এখানে রেজোনেন্স অংশ নিত। মানে ব্যাপারটা দেখে মনে হচ্ছে সহজ, হ্যাঁ জিঙ্ক দিলে এখানে কি হয়ে যাচ্ছে? ওর মাথাটা নাই হয়ে যাচ্ছে, তাই না? কি আসছে? বেঞ্জিন। বাট ব্যাপারটা এত সহজ ছিল না, ব্যাপারটা কিন্তু কঠিনই আছে, মানে জটিল একটা বিষয়। এখান থেকে ওয়েজ কেন? এর কারণ হচ্ছে এখানে একক বন্ধন দেখলেও এখানে অলমোস্ট প্রায় ডাবল বন্ডের মতো। এই জিনিসটা হচ্ছে একক বন্ধন হলে কি হবে? এই জিনিসটা অনেক শক্তভাবে যুক্ত আছে। তো এটার জন্য কি করা হয়েছে আসলে দেখো তো। এটা যখন নাই হয়ে গেছে, এই ঘটনা জিঙ্কের সাথে যখন হয়েছে, প্লাস হওয়ার পর তখন এটা সরতেছে, আদারওয়াইজ কিন্তু সত্য না। মানে ব্যাপারটা কঠিন ছিল, ব্যাপারটা একদম সহজ না। তাহলে এখান থেকে ইলেকট্রন নিয়ে সরে যায়, দেন আমরা কি পাই? এই পার্টটা, বেঞ্জিনিংয়ের যে পার্টটা আছে, এটা কি হয়ে যায়? ফ্রি রেডিক্যাল হয়। এটার সাথে কে আসে? হাইড্রোজেন আসে, এসে কি করে? বেঞ্জিন। দ্রুত লিখে নাও তো, এটা আগে পড়ানো হয়েছে আজকে, সবগুলো বিক্রিয়া ম্যাক্সিমাম সবই বিক্রিয়াই আগে পড়ানো হয়েছে, মানে এখন যেগুলো পড়াবো একটু দ্রুত লিখো। ঠিক আছে, তো আমাদের এত কিছু লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ফেনলকে কি করে দিলে জিঙ্ক ডাস্টের সাথে বিক্রিয়া আমরা কি পাই? বেঞ্জিন পাই।
দুরুন্নাহার বলেছে ভাই সব ক্লাসে অ্যান্সার দেওয়া আছে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া নেই, একটু দেখুন। ক্লাস বলতে ক্লাসে নাকি কি এক্সামের কথা বলছো, কিসের কথা বলছো? আচ্ছা, এবার একটা দেখো, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের দরকার হবে। এটা হচ্ছে ফেনল এবং বেঞ্জিনের পারস্পরিক রূপান্তর। যেহেতু আমরা ফেনল থেকে বেঞ্জিন বানাইছি, তাহলে বেঞ্জিন থেকে ফেনল কীভাবে বানাবো, মানে বুঝতে পারছো? ফেনল টু বেঞ্জিন, তোমার একটা কোয়েশ্চেন দরকার হবে ফেনল টু বেঞ্জিন পরীক্ষায়, অ্যাডমিশন বলো একাডেমিক বলো, ফেনল থেকে আমরা বেঞ্জিন বানাবো, এটা একটা জিনিস দরকার হবে। আরেকটা স্টেপ দরকার হবে, এটা হচ্ছে বেঞ্জিন থেকে তাহলে ফেনল কীভাবে বানাবো। বেঞ্জিন থেকে ফেনল কীভাবে বানাবো, ঠিক আছে? এই স্টেপটাও দরকার হবে। এই স্টেপটা আমরা পারবো, আমি একটু করাই, এরপর দেখি পারি কিনা। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কোনো প্রবলেম নেই। ফার্স্ট স্টেপটা আমরা জানি, এটা কি হয়ে যায়, ফেনল একে যদি জিঙ্ক চূর্ণ সহ পাতন করা হয়, তখন আমরা এখান থেকে কি পাই, বেঞ্জিন। প্লাস জিঙ্ক অক্সাইড। হ্যাঁ, ম্যাকা এক্সামের একটা সলভ প্লাস দিয়ে দিব। তাহলে কি পাচ্ছি, ফেনল থেকে আমরা বেঞ্জিন পাচ্ছি, ঠিক আছে? এবার একটু দেখো, বেঞ্জিন থেকে ফেনল এই জিনিসটা কীভাবে করতে পারি, আমি একটু কনফিউজড, তাই না? বেঞ্জিন থেকে ফেনল কীভাবে করব? ধরো আমি লিখলাম বেঞ্জিন, বেঞ্জিন লিখে আমি ধরো কী করে আসি, বসে আছি। বেঞ্জিন থেকে ফেনল বানানোর বিক্রিয়া কি? যখন আমরা ফেনল প্রস্তুতি পড়বো ব্যাপারটা আরেকটু ইজি হবে, এরপরও তোমাদের একটা কনফিউশন থাকবে যখন তুমি পরে এক্সাম দিতে যাবা। তো এটার জন্য কি করতে পারি, কারো কি কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে? কোনো যখন আইডিয়া থাকবে না, মানে হঠাৎ করে আমি ফেনল, এখানে একটা মাথা কাটা, যেটা জটিল প্রক্রিয়া হলো, বিক্রিয়াটা সহজ। আমরা দেখবো হচ্ছে একাডেমিকে প্রক্রিয়াটা জটিল, কিন্তু এই বিক্রিয়াটা সবার মনে থাকে। জিঙ্কের সাথে বিক্রিয়া দিলে ফেনলের মাথাটা কাটা যাবে, বেঞ্জিন পাবো। তাহলে বেঞ্জিন থেকে যখন ফেনল বানাতে বলছে, আমি কোনো ক্লুই পাচ্ছি না। এই ওয়েসটা আনবো কোথা থেকে, আমি একদম কোনো ক্লুই পাচ্ছি না। কোনো ক্লু নেই আমার কাছে, কিন্তু একদমই ক্লু নেই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি কি করতে পারবো, এই ক্ষেত্রে আমি সবসময় টার্গেট রাখবো বসের কাছে যাওয়ার জন্য। বসকে বলো তো, ডায়াজোনিয়াম। মানে বুঝছো, আমার মাথায় কোনো কাজই করতেছে না, আমি আসলে ফেনলে কই যাব, ফেনল কীভাবে পাবো? এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন তুমি চেষ্টা করবো হচ্ছে বসের কাছে যাওয়া। এলিফেটিকে যেমন তখন কি করতে বলো তো, RX বা RMGX এর কাছে যাওয়া, যখন তুমি ক্লু পাবা না কোনো, ঠিক আছে? তাহলে কার কাছে যেতে হবে বলো তো, বসের কাছে। বসকে বেঞ্জিন, ডায়াজোনিয়াম। ডায়াজোনিয়ামে যাওয়ার জন্য স্টেপ কয়টা, 3টা। ফার্স্টে ওরে কি করে দিতে হবে, নাইট্রেশন। এরপরে ওকে কি করে দিতে হবে, রিডাকশন। এরপর ওকে কি করতে হবে, ডায়াজোটাইজেশন, এর মানে ডায়াজোকরণ করবা। N2Cl, ঠিক আছে, N2Cl। এবার দেখো, বসকে যখন গেছো, বস পর্যন্ত যখন গেছো তুমি, এবার শান্তি, বস থেকে সবই পাবা। না পাইলে এটা হচ্ছে তোমার বেতন, মানে যদি কোনো ভুলে যায়। তাহলে এটা কি করা যায় বলো তো, পানি দিয়ে হিট দিলে ঘটনা ঘটে যাবে, বস থেকে তুমি ফেনল বানাতে পারবাই। বা এখানে আমার শুধু শুধু বসের কাছে না গিয়ে আমার যেহেতু বুদ্ধি আছে, আমি জানি হচ্ছে শুধুমাত্র একটা টেম্পারেচার এটা হয়, তাহলে এটার সাথে যদি আমি নাইট্রাস অ্যাসিডকে হিট দিয়ে দিই, তখনই আসলে কি পাবো, ফেনল। তাও আমি এখান থেকে দেখালাম আর কি। তো এখন আমি একটু এখানে লিখি কি কি করতে হবে। তাহলে এখান থেকে আমার লিখতে হবে নাইট্রিক অ্যাসিড। আমরা বেঞ্জিনে একটু বেশি পড়ে আছি কেন, কারণ ম্যাক্সিমাম রিয়েকশন যেগুলো আসবে দেখবো হচ্ছে বেনজিন রিলেটেড, ঠিক আছে? টলুইনেরও আসে না, ওইটা বলছি না, বাট বেনজিন থেকে ফেনল, ফেনল থেকে বেনজিন, এই ধরনের কনভার্সন তোমার বেশি দরকার হবে। ডিরেক্টলি ফেনল পড়াচ্ছেও, বা ফেনল তো আমরা পড়বোই, কিন্তু এই জিনিসগুলো একটু বেশি দরকার হবে। তাহলে এখানে টেম্পারেচারটা কত, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। টলুইন হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যেত। এবার দেখো, এটা তো নাইট্রিক অ্যাসিড, নাইট্রোবেনজিন, তাই না? বোর্ড পরীক্ষা আমরা এখানে লিখবো কি, বেনজিন, এটার নিচে নাম লিখবো কি, নাইট্রোবেনজিন, এটার নিচে নাম লিখবো কি, এনিলিন, এখানে লিখবো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানে লিখবো কি বলো তো, ফেনল।
তাহলে এইখান থেকে এটা আমরা কিভাবে করি, এই জিনিসটা বারবার বলছি তোমাদের মনে রাখতে একদম অ্যাডমিশন পর্যন্ত, 3+ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ইভেন পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম যেটা নিই, ঠিক আছে, আমি যখনই কোয়েশ্চেন করি মোটামুটি এটা দিই। এর কারণ হচ্ছে এটা শুধু আমি না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যারা হচ্ছে কোয়েশ্চেন করবে দেখবা হচ্ছে ম্যাক্সিমাম কোয়েশ্চেনের মধ্যে এই জিনিসটা আসে, মানে বুঝতে পারছো, এই জিনিসটা আসে, এই স্টেপটা আসে, যেহেতু ডায়াজোনিয়াম ইনভলভ থাকে। ডায়াজোনিয়ামটাকে ইন জেনারেল হচ্ছে সবাই খুব পছন্দ করেছে, বুঝতে পারছো। তাহলে এবার দেখো তো, এটা এখানে কি দিয়ে দিলাম, নাইট্রাস অ্যাসিড। তো আমরা নাইট্রাস অ্যাসিড কি জানি, এভাবে দেওয়া যায়, দেওয়া যায় না, দেওয়া যায় না। আমি কি করে দিলাম, নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিনিসগুলো আশা করি আর একটু মাথায় আসতেছে, আগের পড়াগুলো একটু মাথায় আসতেছে। তাহলে এরপর এখানে কি দিয়ে দিলাম বলো তো, পানি দিয়ে হিট দিয়ে দিলাম কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি ফেনল পাবো। তো লাস্ট স্টেপ আমি চাইলে আরও কি লিখতে পারি, ফেনল প্লাস কি পাবো, N2 পাবো, N2 পাবো। এটা একটা ইয়ে হতে পারে। আচ্ছা, এবার একটা মজার বিষয় তোমাদের এখানে দেখাই। ধরো বুয়েট তোমাকে একটা জিজ্ঞেস করলো, একটা জাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ধরো এটা এখান থেকে এখানে নাইট্রেশন করছো, নাইট্রোবেনজিনকে তুমি এবার নাইট্রেশন করবা, ঠিক আছে, নাইট্রোবেনজিনকে তুমি নাইট্রেশন করবা, নাইট্রোবেনজিনকে নাইট্রেশন করলে আমি প্রোডাক্টটা লিখে দিচ্ছি, প্রোডাক্টটা ধরো বুয়েটই লিখে দিল, বা প্রোডাক্টটা একটা কোয়েশ্চেন, প্রোডাক্টে কি পাবো, মেটানাইট্রো, মেটানাইট্রো। এখানের যে টেম্পারেচারটা এটা কি বেশি হবে নাকি কম হবে, এটা সবাই জানে, একদম ইজি কোয়েশ্চেন, হঠাৎ করে দিলে কনফিউজড হয়ে যায় না। টলুইনের যে টেম্পারেচার, টলুইনকে নাইট্রেশন করলে টেম্পারেচারটা লাগে কম, নাইট্রোকে লাগলে এই টেম্পারেচারটা কত হয়ে যায়, 90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। কেন, এর কারণ হচ্ছে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে বুঝছো, একে যদি নাইট্রেশন করতে হয় তখন দেখবা হচ্ছে তোমার কি হয়ে গেছে, টেম্পারেচারটা বেড়ে যাবে। কেন, কারণ এর পকেটে পেটে যত ইলেকট্রন আছে এটা কি কম, এ টান দেয়, ঠিক আছে, এটা আনতে এ আবার অনেক বাড়াই। মজার জিনিস দেখো, এখানে দুইজন আছে, একটা হচ্ছে নাইট্রো আর একটা হচ্ছে এনিলিন। বলা হয় কি জানো, এ সক্রিয়তা নাইট্রেশনের ক্ষেত্রে, এই সক্রিয়তা বেঞ্জিন অপেক্ষা প্রায় 1 মিলিয়ন গুণ কম, বুঝতে পারছো, এই যতটুকু সক্রিয় এর চেয়ে হচ্ছে এটা অনেক কি কম সক্রিয়। আর এটাকে বলা হয় বেঞ্জিন অপেক্ষা 1 মিলিয়ন, নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে, সব বিক্রিয়ার ক্ষেত্রে না। অনেকে আমরা ভাবি হচ্ছে আমরা যদি আমাদের ওয়েটাই এইচএসসিতে কি হয় বলো তো, কি রকম একটা ওয়ে দাঁড়ায় যায়, মানে আমরা যখন বলি তখন জেনারেলাইজ, মানে বেশি ডিটেলসে যায় না। তো এই সক্রিয়তা এর চেয়ে অনেক গুণ বেশি, ঠিক আছে, এই সক্রিয়তা এর চেয়ে অনেক গুণ বেশি, এই সক্রিয়তা এর চেয়ে কি অনেক গুণ কম। নাইট্রেশনের ক্ষেত্রে এক এক বিক্রিয়ার ক্ষেত্রে এক এক রকম, সব সক্রিয়তা সবগুলোর ক্ষেত্রে এর বেশি এর কি কম, কিন্তু মানে রেশিওটা বলছি, রেশিওটা প্রায় এটা মিলিয়ন গুণ হয়ে যায়, আর নাইট্রেশনে এইটার সক্রিয়তা হয়ে যায় মিলিয়ন গুণ বেশি। তাহলে এখানে টেম্পারেচারটা কি লাগবে বলো তো, বেশি লাগবে, এটা বুঝছি। এবার আরেকটা বিষয় একটু দেখাই, ফেনলের আরেকটা প্রক্রিয়া তোমরা জানো, কেমনে জানো, গত ক্লাসে আমার মনে আছে আমাদের অ্যারোমেটিকের ক্লাসগুলো যখন হচ্ছে আমরা কিন্তু ফুল এনার্জিতে ক্লাসগুলো নিছি, ছোট ছোট ক্লাস ছিল বাট ফুল এনার্জিতে নিছি, একটু সবাই জিনিসগুলো বারবার যখন দেখবো বিভিন্ন তখন জিনিসটা মনে পড়বে। যেমন এটা অনেকে ভুলে গেছো, আমি তোমাদের একটা বিষয় বলছিলাম, এটা হচ্ছে বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন বানানো, এখানে Fe দিলেও হবে, FeCl3 দিলেও হবে, সাথে কি দিয়ে দিবা বলো তো, Cl2। তাহলে তুমি কি পাবা বলো তো, বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন, বেঞ্জিন থেকে কি পেয়ে গেছো, ক্লোরোবেঞ্জিন। ওহো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পয়েন্ট বলতে আমি ভুলে গেছিলাম, মারাত্মক একটা পয়েন্ট আছে, যদি একাডেমিকের জন্য মারাত্মক না, অ্যাডমিশনের জন্য এটা নতুন জিনিস শিখবা টাইপের বিষয়, যদি এটা বইয়ের মধ্যে আলোচনা করে না, ঠিক আছে। FeCl3 এটা হচ্ছে কি বলতো, একটা লুইস অ্যাসিড, ঠিক আছে, FeCl3 কি লুইস অ্যাসিড। আচ্ছা, কখনো কখনো স্যাররা জিজ্ঞেস করতে পারে, যেমন ধরো কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড, এটা আমরা জানি লুইস অ্যাসিড, ঠিক আছে, হোয়াই, কেন। আবার কখনো কখনো স্যাররা তোমাকে খ নাম্বারের কোয়েশ্চেনে জিজ্ঞেস করে বলবে FeCl3 লুইস অ্যাসিড, এটা কেন বলো তো, হোয়াই, মানে কেন এটা লুইস অ্যাসিড ব্যাখ্যা করো। তখন এই ধরনের কোয়েশ্চেন যখন অ্যান্সার করবা খ নাম্বারের ক্ষেত্রে, বুয়েটে হলো স্ট্রেট অ্যান্সার, বাট খ নাম্বারের ক্ষেত্রে যখন বোর্ড পরীক্ষা অ্যান্সার করবা তখন তোমার ফার্স্ট স্টেপটা হবে লুইস অ্যাসিড কি, মানে বুঝছো, তখন তোমার ফার্স্ট স্টেপ হবে একদম কি বেসিক থেকে শুরু করা। আমরা যখন তোমাদের বুঝে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় অনেক টপিক থেকে একদম বেসিক থেকে বুঝে, ঠিক সেম তুমি যখন পরীক্ষায় অ্যান্সার করবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড কেন এটা জিজ্ঞেস করেছে তোমাকে, তাহলে তুমি আগে বলবা লুইস অ্যাসিড কি, ঠিক আছে। তাহলে তুমি আগে বলবা কি বলতো, লুইস অ্যাসিড কি। লুইস অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন কি করতে পারে বলতো, তোমার ওই যে গ্রহণ করে। জারিফ বলেছে অর্গানিক আমিও স্টার্ট পসিবে, এতদিন তো 6 লেকচারতে এখন তো আছে না, নামটা একবার বলে নি, আচ্ছা ঠিক আছে ওর নামটা বলে নিছি।
এবার দেখো এই কি করবে, ইলেকট্রন নিবে। তাহলে যারা কি করে, যেই যৌগ অণু আয়ন এরা ইলেকট্রন জোর গ্রহণ করতে পারে, একটা ইলেকট্রন ইলেকট্রন যারা অ্যাকসেপ্টর ওদেরকে আমরা কি বলি, লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডে ইলেকট্রন আসে। এর মধ্যে কি হতে পারে তোমার, এদের কি হতে পারে বলো তো, এর অষ্টক সংকোচন হতে পারে, অষ্টক সংকোচন হতে পারে। এর মানে ইলেকট্রনের ঘাটতি আছে এমন কেউ হতে পারে, প্লাস চার্জ হতে পারে। এরপর ধরো কি হতে পারে, ডি অরবিটাল থাকতে পারে, যেমন জিঙ্ক ক্লোরাইড আমরা যখন পড়ছি। তাহলে এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে। এর ক্ষেত্রে কি হয় বলতো, কেন? তাহলে ফার্স্ট কিন্তু অবশ্যই কি বলবা, লুইস অ্যাসিড কি এটা বলবা। ফার্স্টে বলবো হচ্ছে যেসব যৌগ বা অণু কি করতে পারে, ইলেকট্রন জোট গ্রহণ করে, তাদেরকে লুইস মতবাদ অনুসারে অ্যাসিড বলে বা লুইস অ্যাসিড বলে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অষ্টক সংকোচন ঘটে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অক্টেট, যেটাকে কি বলা যায়, কন্ট্রাকশন কি কম্প্রেশন, কোনটা কন্ট্রাকশন হবে, ঠিক আছে। সংকোচন, লেন্থ কন্ট্রাকশন ছিল না তোমাদের ওই যে আপেক্ষিকতার মধ্যে, কন্ট্রাকশন সংকোচন, দৈর্ঘ্য সংকোচন রিলেটিভিটিতে। ঠিক সেম এখানে কি হচ্ছে বলো তো, ওর অক্টেট যেটা আছে ওটা কি হচ্ছে, কন্ট্রাক্ট করছে, মানে সংকুচিত হচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি ঘটে, অষ্টক সংকোচন ঘটে। তাই এরা কি করতে পারে, ইলেকট্রন নেই। চাইলে তুমি বিক্রিয়া দিয়ে ওই যে এটার মেকানিজম দিয়ে ওটা দেখা দিতে পারবা, ঠিক আছে। এখানে যেমন অ্যালুমিনিয়ামের বাইরে ইলেকট্রন আছে কয়টা, একটা দুইটা তিনটে, এর সাথে ক্লোরিন আছে কয়টা, এটা পড়াতে পড়াতে তোমাদের বিরক্ত করে ফেলছে, আর পড়ালে একদম বিরক্ত হয়ে যাবে। তাহলে কয়টা ইলেকট্রন আছে এর বাইরে, 6টা ইলেকট্রন আছে। FeCl3 লুইস অ্যাসিড, এটা কেন আমরা একটু বলি তো। তাহলে এটা যখন বলবা তোমরা ফার্স্ট অ্যান্সার কি দিবা, ফার্স্ট অ্যান্সার বলবা হচ্ছে, তোমরা ছাত্রদেরকে দেখো কি সুন্দরভাবে প্রেজেন্টেশন, লুইস অ্যাসিড কারা, যেসব যৌগ বা অণু ইলেকট্রন জোট গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলে। FeCl3 লুইস অ্যাসিড কারণ আয়রনের ডি অরবিটালে ইলেকট্রন গ্রহণ করার সুযোগ আছে, ঠিক আছে। Fe, তাহলে ফার্স্টে লুইস অ্যাসিড কেন, লুইস অ্যাসিড নিয়ে বললা। এরপর বললা হচ্ছে FeCl3 লুইস অ্যাসিড কারণ আয়রনের ডি অরবিটালে ইলেকট্রন নেওয়ার সুযোগ আছে। ওই ইলেকট্রন নিয়ে কি করতে চাই, নিষ্ক্রিয় গ্যাস হতে চাই, নিষ্ক্রিয় গ্যাসের নেওয়ার সুযোগ আছে, ঠিক আছে। এখানে কি আছে, এটা নেওয়ার জায়গা আছে, সুযোগ আছে। যেমন FeCl3 যদি বলি, এখানে আয়রনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি, Fe26। তাহলে এখানে আর্গন আছে, 3D আছে, এটা কত 4s, ঠিক আছে। ধরে নিলাম 2। আর্গন মানে কত, 18। আর্গন মানে কত, 18। পর্যায়বৃত্ত বলো, গুণগত বলো, এগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। এটা আমরা এসএসসি থেকে পরিবার, মডার্ন নিয়মটা হচ্ছে এরকম। তাহলে আর্গন লিখলাম মানে কত লিখলাম, 18 লিখলাম। তাহলে এখানে কত হয়েছে, 20 হয়েছে। 18 20, আর এখানে হচ্ছে 6, ঠিক আছে। তুমি দেখছো ডি অরবিটালে জায়গা আছে, কিন্তু ডি অরবিটালের চেয়ে বড় বিষয় হচ্ছে ও কি করে, ইলেকট্রন নিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে, যেমন আমাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কি হয় আয়রনের জন্য, এই যে দেখো ফোর্থের মধ্যে না, ও ফোর্থ রো এর মধ্যে, মানে কি বলা যায়, পর্যায়ের মধ্যে। তাহলে এই যে দেখো আয়রন, তো আয়রন এই যে ইলেকট্রন নিয়ে ক্রিপ্টন পর্যন্ত আসতে পারে, 36 পর্যন্ত আসতে পারে। তাহলে ওর আছে কত, আয়রনের 26, 36, এর মানে হচ্ছে 10টা এখনো কি ওর নেওয়ার সুযোগ আছে। তো ক্লোরিন তো অলরেডি দেয়, ক্লোরিনও তো কিছু কি করতে পারে, ক্লোরিন লোন পেয়ার আছে, এটাও তো চাহিদা মেটাতে পারে, কিন্তু এর বাইরেও স্কোপ থেকে যায় ওর, ঠিক আছে। ও তো প্রায় 10টার মতো ঘাটতি আছে। তো ও যে বন্ধন করছে ওইটাও বিষয় নেই, এরপরও ওর কি আছে বলতো, ঘাটতি আছে, যেটা দিয়ে ও কি করতে পারবে। তাহলে সুতরাং Fe আয়রন মানে Fe ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বুঝতে পারছো তো
গ্রহণের মাধ্যমে মানে আমি কিওয়ার্ডটা লিখে দিচ্ছি, মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাস, বাংলা সাজাতে পারতেছি না, নিষ্ক্রিয় গ্যাস, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস না, নিকটতম লিখতে হবে, তম নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টন। অর্জন করে বা করতে চাই, মানে বুঝতে পারছো? অর্থাৎ এটা কি করছে বলতো, লুইস মানে ও কেন নিচ্ছে, ও তষ্টক সংকোচন হয় না, তাহলে ওর ইলেকট্রনটা ও কেন নিচ্ছে, ওর চাহিদা আছে। ও যদি ইনার্টের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আছে 4s2 4p6 3d10 4s2 4p6 ক্রিপ্টনের ক্ষেত্রে, ও যদি ওইটা গেইন করে, মানে বুঝতে পারছো, এটা তো হচ্ছে কার, আয়রনের। এটা তো হচ্ছে আয়রনের। ক্রিপ্টনেরটা আমরা কি লিখতে পারি, ক্রিপ্টনেরটা হচ্ছে 36, তাই না? তাহলে আর্গন যদি লিখি তাহলে কত, 18, 3d10 হলে গেলে কত হয়েছে, 28, 4s2 4p 28 30, এখন কত, 36। ঠিক আছে, এর মানে এই ইলেকট্রনগুলো ও অর্জন করার জন্য সুযোগ আছে। ঠিক আছে, হ্যাঁ, ঘটনা বুঝছো নাকি বুঝো নাই? এটুকু একটু লিখে রাখো তো। রাতুল বলেছে বাসে বসে ক্লাস করা আসলে এটা সেম ভাবে দেখবা, ও কিন্তু জটিল যৌগের গঠনের ক্ষেত্রে ও কি করে, ওর ডি যে স্পেসটা আছে, ওর যে পরে স্পেসটা আছে, ওগুলোর মধ্যে ইলেকট্রন নেই। ঠিক আছে, ওইখানে একটা রুল আছে, ওই রুলটা যদি এখনো ভ্যালিড না, বাট আগে আইডিয়া করতে হচ্ছে ওরা কয়টা ইলেকট্রন নেবে যাতে নিকটতম ইলেকট্রন গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। ঠিক আছে, ওই রুলগুলো এখন ভ্যালিড না। তো এটা বুঝতে পারছো মনে হয়, যদি এটা আসে তাহলে এটা বলবো। জিঙ্ক ক্লোরাইডে কি বলবো, ডি অরবিটালের কথা বলে দিবে। এখানে একটু দেখো, এখানে তাহলে কি হয়েছে, ক্লোরো, তোমাদের বলছিলাম ক্লোরিনের দুইটা বিক্রিয়া, তখন আমি বারবার বলছিলাম ক্লোরিনের এই জায়গাটা কিন্তু প্রতিস্থাপন করা খুব টাফ, এই জায়গাটা প্রতিস্থাপন করা খুব টাফ, বাট দুইটা কষ্ট প্রতিস্থাপন করা ক্লোরোবেনজিন থেকে ক্লোরিন প্রতিস্থাপন। একটা বলছিলাম অ্যামোনিয়ার সাথে যখন বিক্রিয়া তখন কিউপ্রাস অক্সাইড ক্যাটালিস্ট, আরেকটা বলছিলাম হচ্ছে তোমাদের মনে আছে মনে হয়, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে ডাউ প্রসেস আমরা বলতে পারি, আমরা পড়বো এই সময়। এখানে কত, এটা মনে রেখে দিবা, 350 ডিগ্রি, 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 150 এটিএম প্রেশার। ঠিক আছে, এরকম। আর ওইখানে হয় কি 200 ডিগ্রি সেন্টিগ্রেড কপার আর কিউপ্রাস অক্সাইড, ওই কিউপ্রাস অক্সাইড দিতে হয় আর অ্যামোনিয়া দিতে হয়। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাই বলো তো, ফেনল। তো এটা আমাদের মাথায় একটু কম আসে, আমি বারবার দেখছি এই জিনিসটা মাথায় কম আসে, বাট এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটাও বুঝতে পারছো, এটা সিকিউতে দিয়ে দেয়। 4s2 এর পরে লিখছি 4p, 4p, s2 এর পরে কি হবে, 4s 4p। তাহলে এটা হচ্ছে কি ডাউ প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটালাইটিক হ্যালোজেনেশন, এটা হচ্ছে কি ডাউ প্রণালীতে ফেনল প্রস্তুতি, ক্লোরোবেনজিন থেকে ডাউ প্রণালীতে ফেনল প্রস্তুত করা হয়। ক্লোরোবেনজিন থেকে ফেনলের দুইটা প্রস্তুত, একটা হচ্ছে কিউমিন আর একটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে, একটা হচ্ছে কিউমিন আর একটা ক্লোরোবেনজিন থেকে। ক্লোরোবেনজিনের দুইটা বিক্রিয়া, একটা ছিল এটা, আরেকটা ছিল কি মনে আছে, আরেকটা ছিল হচ্ছে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। আর এটা ছিল কি অ্যামোনিয়ার সাথে, তাহলে এই দুইটা বিক্রিয়া আবার রিভিউ হয়ে গেল 200 ডিগ্রি। ক্লোরোবেনজিনের এটা সরানো কিন্তু খুব কষ্ট। তাহলে এখানে কি পাওয়া যায়, এনিলিন। আমরা বেনজিন বানাচ্ছিলাম এখান থেকে, তাহলে ডাইজোনিয়াম, ডাইজোনিয়াম থেকে H3PO2 প্লাস H2O এর সাথে বিক্রিয়া আবার কি চলে যায়, বেনজিন চলে যায়। ওকে, লিখা হয়েছে মনে হয়, এইটুকু লিখে রাখো তো।
ইলেকট্রন জোট দান করা এবং ইলেকট্রন গ্রহণ করা দুইটা কি একই না? দুইটা একই কেন হবে? আমি কি এখানে কোথাও দান লিখছি? ও তো গ্রহণ করে, গ্রহণের মাধ্যমে। দান কেন করবে? এটা তো লুইস অ্যাসিড, এটা তো গ্রহণ করবে। মানে ওরা হচ্ছে কি হিসেবে কাজ করবে? অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে। যেমন FeCl3, তাহলে তুমি এখানে বিক্রিয়াটা দিয়ে দিতে পারো। এটা কোন বিভাজন ঘটবে? বিষম বিভাজন। মাইনাস, ঠিক আছে। ইলেকট্রন নিচে যেহেতু এখন কি মাইনাস পার্শিয়াল, এখানে কি হবে? Cl প্লাস ক্লোরোনিয়াম। এই ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে ওরা কাজ করবে। লুইস অ্যাসিড হচ্ছে গ্রহণ করে আর লুইস বেস দান করে। যেমন অ্যামোনিয়া, মাহাদি বলেছে লুইস বেস গ্রহণ করে, গ্রহণ করে না। আব্দুর রহমান বলেছে দাদা আমার নাম নেন না, আমি আপনার সব সাইকেলে আছি, রেকর্ডেড করি। আচ্ছা গুড, ঠিক আছে। ক্লাস করলে খুব ভালো, তাহলে রেজাল্টটা দেখবে ভালো হয় সবগুলো ক্লাস যখন করবা। ওকে, আমাদের পড়া হয়েছে এইটুক। তাহলে এবার আমি সেকেন্ড রিয়েকশানে যাই, ঠিক আছে। একটা বিক্রিয়া পড়তে গিয়ে আমরা আবার কি কিন্তু দেখো বেশ রিভিউ হয়েছে, এইগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। তোমরা হয়তো এখন বিশ্বাস করতে পারছো না, বাট এইগুলোই ঘুরে ফিরে আসে আমরা যখন সিকিউতে যাবো, দেখবা। তাহলে 2 নম্বরে একটু দেখি। 2 নম্বরে আমরা কি করতে পারি? 2 নম্বরে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম 2, বেনজিন। H3PO2 এ কি বলতো? বিজারক, ঠিক আছে। এই হচ্ছে বিজারক। তো এখান থেকে এটা কি হয়ে যাবে? বেনজিন প্লাস বিজারক অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, প্লাস অ্যান্ড 2, ঠিক আছে। আর ডায়াজোনিয়ামের ম্যাক্সিমাম বিক্রিয়াই দেখবে এখানে হচ্ছে কপার 1, ঠিক আছে। কপার 1 যেটা, এটা ক্যাটালিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে বিজারক, বিজারক। আর এটা হচ্ছে কি? প্রভাবক, ক্যাটালিস্ট। আর এটা হচ্ছে কি? রিডিউসিং এজেন্ট। তো বেনজিন থেকে আবার এটা কেমনে বানাবা? এটা তো ইজি। বেনজিন থেকে এটা আবার কেমনে বানাবা? বেনজিন থেকে এটা বানাতে গেলে কয় স্টেপ? ডায়াজোনিয়াম এটা হচ্ছে বস, তাহলে এর কাছে যেতে গেলে কয় স্টেপ লাগে? 3 স্টেপ লাগে। তাহলে ফার্স্ট স্টেপ কি? এটা লিখতে লিখতে একদম মুখস্থ করে ফেলতে হবে। ফার্স্ট স্টেপ কি? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে কি দিতে হবে? নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। টেম্পারেচার কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি দিলে কি হবে বলো তো? আরও প্রতিস্থাপিত হওয়ার সুযোগ পাবে। এরপর আমরা কি দিব? এরপর আমরা করব কি? টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা কি পাবো? এরপর আমরা কি দিব? বিক্রিয়া করার নিয়ম হচ্ছে এটা, মানে জিনিসটা কি হয়ে যাচ্ছে এখন বারবার যখন লিখতেছে আমাদের মাথায় সেট হয়ে যাচ্ছে। ডায়াজোটাইজেশন, ঠিক আছে। ডায়াজোটাইজেশনে কি দিতে হয়? নাইট্রাইট দিলে হবে 0 পাবা, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি না দাও, ঠিক আছে। বসকে কি করতে হয় বলো তো? ঠান্ডা ঠান্ডা রাখতে হয়, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হয়। একটু লিখে দাও, লিখে হয়ে গেলে একটু ওয়াই বলো। তো আরেকভাবেও তুমি যদি বেনজিন ডায়াজোনিয়ামে বিপদে পড়ো করতে পারো। এটা হচ্ছে কি? বেনজিন ডায়াজোনিয়াম বসকে যদি গরম করো কি হয় বলো তো? বস থেকে ধরো বানাবে, বস থেকে বানাতে বলছে, বসকে যদি গরম করে দাও, ঠিক আছে। গরম করে দাও, এই যে দেখো
পানি তো এটার অলরেডি সলিউশনে আছে। এটা যদি গরম করে দাও তাহলে কি হবে বলো তো, পানিও দিতে হবে, আর নয়তো এই পানি আসবে না। তখন কি পাওয়া যায়, এখানে ফেনল পাওয়া যায়। ঠিক আছে, এই ফেনলের সাথে তুমি যদি জিঙ্ক চূর্ণ সহ পাতন করো, ডিস্টিলেশন করলে এখানে কি পাবে, এটা প্লাস জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, এটার মেকানিজমও দেখাচ্ছি, এটার মেকানিজম দেখাচ্ছি না, ঝামেলা আছে, বুঝতে পারছো এই জিনিসটা ঝামেলা আছে, পোস্টও কয়েকটা আছে। এটা কেন হয় এটাতে দেখাইছিলাম, এটা হচ্ছে যখন হিট দেয় N2+, তোমাদের এইভাবে দেখাইছিলাম, N2+ কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকবে A+ থাকবে। এই প্লাসের দিকে কে আসবে, এই পানি ওর লোন পেয়ার দিয়ে এখানে আসবে। ঠিক আছে, পানি এই লোন পেয়ার দিয়ে এখানে আসবে, যখন হিট দিবে ওতে চলে গেল ধরো, তাহলে এইবার আসলো এসে এখানে কি হবে, ওই দুইটা আসবে, দুইটা আসলো এখান থেকে কি হবে, এভাবে দেখাইছিলাম আর কি। অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিছে, ও এখন কি হয়ে যাবে, প্লাস। ও আজীবন হচ্ছে সবার থেকে চাঁদা নিয়ে বেড়াইছে, এবারে ও কাউকে দান করে দিছে, ওটা সহ্য করছে না, সেই জন্য ও কি করবে বলতো, এখান থেকে H+কে বের করে দিয়ে OH হবে, ওর ইলেকট্রন আছে বরাবর। একটু লিখে রাখো। সবসময় কোথাও গেলে ওইখান থেকে আবার আসা দেখবা, আবার কোনো অল্টারনেট ওয়েতে যাওয়া যায় কিনা এটা দেখবা। ঠিক আছে, এটুকু একটু লিখে নাও। আচ্ছা, কেউ কি বই পড়ছো, বই পড়লে এখানে টেম্পারেচারটা কত বলতে পারবা? কেউ কি বই পড়ছো? বই পড়লে এখানে টেম্পারেচারটা বলতে পারবা? মানে বই বলো, মানে আমি জাস্ট দেখতে চাইতেছি কে কে আরেকটু, মানে আরেকটু কোথাও কিছু দেখছো, আর ঘটনা বুঝছো আরেকটু, মানে আমি যখন বলছি তখন এটা মানে তুমি একটু দেখছো যে হ্যাঁ বই, টেম্পারেচারটা বলতে পারবে এখানে কতটুকু? এটা অ্যারাউন্ড কত হয়, 180 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। ঠিক আছে, অ্যারাউন্ড কত হয়, 180 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু গেলাম। এবার আমি পরেরটাই আসি, লিখে হয়ে গেছে মনে হয় সবার, পরেরটাই আসি। পরেরটা হচ্ছে কি, খুব কমন একটা বিক্রিয়া, এটা হচ্ছে ইথাইন টু বেনজিন, ইথাইন টু বেনজিন। দেখো ইথাইনের এই বিক্রিয়াটা খুব কমন একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি হয়, CH ট্রিপল বন্ড CH, এরা যদি আমরা কপার দিয়েও হয়, আয়রন দিয়েও হয়, লৌহ তপ্ত নল। ঠিক আছে, লৌহ তপ্ত নল, এটা দিয়ে দিলে আমার ডিরেক্টলি কি হয়ে যাচ্ছে, টিউবটাই ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারছে। অ্যারাউন্ড কত বলো তো, 450 টু 500 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন আমরা কি পেয়ে যাই, এটা 3 অণু, এই জিনিস আমরা খুব ভালোভাবে জানি, 3 অণু যখন একত্রে যুক্ত হয় তখন আমরা কি পাই, বেনজিন পাই। যদি এটা ইথাইন প্রোপাইন ইউজ করতাম তখন আমরা কি পেতাম বলো তো, তখন পাওয়া যেত মেসিটিলিন, তাই না, তখন পাওয়া যেত মেসিটিলিন। আর বিউটাইন হলে তো সবগুলোর মধ্যে মিথাইল এসে যেত। তাহলে এখানে আমরা কি পাই, বেনজিন। ঠিক আছে, এই বিক্রিয়াকে আমরা কি বলি, পলিমারকরণ বিক্রিয়া, 3 অণু একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই বিক্রিয়াটা আমরা যখন পড়াইছিলাম এই জিনিসটাও পড়াইছিলাম, এটা আসের সাথে আরেকবার বলে রাখি তাহলে। অর্গানিকের সুবিধা এটা কি, কারণ বারবার রিভিউ হয়। ঠিক আছে, যদিও সবগুলো আমি রিভিউ করতে চেষ্টা করি বারবার, তো এটাতে আরেকটু বেশি রিভিউ হয় আর কি। তো এখানে আমরা কি পাই, পরীক্ষায় মেনি টাইমস আসছে, এটা কি হবে বলো তো, এটা হবে। ঠিক আছে, এটার নাম কি, মেসিটিলিন। ঠিক আছে, পলিমারকরণ, ভাইয়া হ্যাঁ রাহাত বলেছে, হ্যাঁ পলিমারকরণ। পলিমারকরণ মানে একাধিক মলিকুল, এখানেও যেমন কি হয়ে যাচ্ছে, 3টা মলিকুল একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে বেনজিন রিং হচ্ছে 6 কার্বনের, এর বাইরে আমাদের কয়টা কার্বন আছে দেখো তো, এই দুইটা মিলে আমাদের করছে কি, এটা আসলে একটা ইনডিউস প্লাস মাইনাস হয়,
বোঝানোর সময় আমি তোমাদের একটা বন্ধন ভেঙে দেখাচ্ছি না, তখনও বলছিলাম একটা ইনডিউস প্লাস মাইনাস হয়, ওদের জন্য হয়। তাহলে এরা মিলে করছে কি বেঞ্জিন রিং। তাহলে বেঞ্জিন রিংয়ে কয়টা চলে গেছে? একটা তো দুইটা করে 3 মলিকুল থেকে কত 6টা চলে গেছে। একটা দুইটা 3টা 4টা 5টা 6টা, বাকি CH3 যেগুলো আছে এগুলো কি হবে? একান্তরভাবে যুক্ত হবে। ঠিক আছে, এর কারণে ডাইপোলটা ওইভাবে ক্রিয়েট হয়। তাহলে ও চাইলেও পাশাপাশি থাকে না। তাহলে কি হয়ে গেল বলো তো? এই যৌগটার নাম কি? এটা হচ্ছে বেনজিন, উপরেরটা এটার নাম কি? বেনজিন। এটা কি? মেসি। ঠিক আছে, মেসিটিলিন। এবার ধরো বুয়েটাকে আরেক ধাপ একটু বেশি দিয়ে দেখুক। বুয়েট করলো কি? আরেক ধাপ তোমাকে বেশি দিল। বুয়েট করলো কি? বুয়েট দিলে হচ্ছে তোমাকে বিউটাইন। বিউটাইন যদি দিয়ে দেয় তখন কি হবে? তা তুমি গিয়ে পরীক্ষায় দেখলে হচ্ছে এত কষ্ট করে অর্গানিক পড়ছো, এখানে অর্গানিক এত কষ্ট করে পড়ছো, খুব ভালো কথা। আমি শিখাইছি হচ্ছে তোমাকে কি? ইথাইন শিখাইছি, প্রোপাইন শিখাইছি, এটা শিখাও নাই। একটু বুদ্ধি করলে তো হতো, একটা বুদ্ধি করলে তো হতো। ঠিক আছে, বুদ্ধিটা কি বলতো? এই জায়গায় যে আছে, এই জায়গায় যে আছে, এরা কি করবে? বেঞ্জিন রিং করবে 3 মলিকুল। ঠিক আছে, একটু বুদ্ধি করলে তো হয়। এরা 3 মলিকুল, তাহলে কি হয়ে গেল? 3 দুগুণ 6 বেঞ্জিন রিং হয়েছে। এর বাইরে কয়টা আছে? একটা দুইটা 3টা 4টা 5টা 6টা, প্রত্যেকটা থেকে কি করবে? একটা করে আসবে। ঠিক আছে, মানে বুঝতে পারছো? প্রত্যেকটাতে তাহলে এখানে কি হবে? 6টাতেই কি হবে? মিথাইল হবে। ঘটনা বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? 6টাতেই মিথাইল। এখন তো আর একান্তরের প্রশ্নই আসছে না, যেহেতু সবগুলাতেই ইনভলভ আছে। ঠিক আছে, তাহলে এগুলো কি বলতো? পলিমারকরণ বিক্রিয়া। একান্তরভাবে বসা মানে হচ্ছে অল্টারনেটিং, একটার পর একটা, মানে একটাতে আছে আর একটাতে নাই, একটাতে আছে আর একটাতে নাই, এইভাবে। আচ্ছা, এবার দেখো এই বিক্রিয়াগুলো, এটার নাম লেখা লাগবে না, এটা নর্মাল ব্যবহারিক নামটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ব্যবহারিক নাম ইম্পর্টেন্ট। তুমি আইইউপ্যাক নাম লিখলে ওটা লিখতে হবে, ওটা কোনো সমস্যা না। বিষয় হচ্ছে এটা কি না, ব্যবহারিক নামটা ইম্পর্টেন্ট না। এইগুলোর নাম পরে বলবো এরকম হলে কিভাবে করবা। তাহলে এবার একটু দেখো, এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, আমি যেটা বলছি এটা হচ্ছে এমএমটি, মেনি টাইমস, বা আমাদের সিকিউতে যখন আসে এই জিনিসটা লাগে। এটা কি তোমার? এটা কি? ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডের সাথে কার বিক্রিয়া? পানির বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের সাথে কার বিক্রিয়া? তোমার পানির বিক্রিয়া। তখন আমাদের কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন পানি বিক্রিয়া করব তখন কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়, প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। এই বিক্রিয়াটা পড়াইছিলাম। এটা সিকিউ যখন আসে অনেক সময় এভাবে দিয়ে দেয়। কি দেয়? ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, এখান থেকে এই যৌগ, ওরে কি করে দিবা বলো তো? লৌহ তপ্ত নল, বা কপার দিয়েও হয়, লৌহ তপ্ত নল বিযৌগ। ঠিক আছে, এরপর বিযৌগ থেকে তুমি ধরো কি করে দিতে পারো? নাইট্রেশন করে দিতে পারো। এটা দিলে তো একটু বেশি ইজি হয়ে যায়, মানে তুমি এটা অ্যারোমেটিকে গেছে এটা ধরতে পারবা। তাহলে এটা কি হবে? ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, এখান থেকে কি পাবো? ইথাইন পাবো। আর কি পাবো? এখানে যেমন বেনজিন পাবো, এখানে কি পাবো? নাইট্রো বেনজিন পাবো। তো এই বিক্রিয়াটাই আর কি পাওয়া যায়? এটা একটু মনে করে দেখো তো, এখানে বলতে পারবা আর কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস C2H2। ঠিক আছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি বোঝার জন্য। ক্যালসিয়াম হচ্ছে 2+, ঠিক আছে, তো এখানে কি হয়ে গেল? 2- কার্বাইড, এটা হয়ে গেল H+, এটা হয়ে গেল OH-। তাহলে ক্যালসিয়াম 2+ এর সাথে OH গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করছে, H2 এটার সাথে এসে C2H2 করছে, C2H2 মানে C ট্রিপল বন্ড C H।
কার্বাইডটা কি ছিল? কার্বাইডটা ছিল এরকম C2 2 মাইনাস, এর মানে কি আগের পেজ লিখে নাও, লেখার জন্য টাইম দিচ্ছে 10 সেকেন্ডের মতো, দ্রুত লিখো, দ্রুত লিখো। আচ্ছা, এবার একটু দেখো তো, এখানে একটা জটিল বিষয় আছে। ধরো আমরা তো ইথাইন থেকে বেনজিন বানাচ্ছি, কখনো যদি আমাদের এই প্রবলেমটা দেয় যে কখনো ধরো আমাদের এই প্রবলেমটা দিল বেনজিন থেকে ইথাইন কিভাবে বানাবা, তো এটা আসলে একটা টাফ ফ্যাক্ট হয়ে যায় তোমাদের জন্য চিন্তা করা। ঠিক আছে, বেনজিন টু ইথাইন, এটা তোমাদের জন্য না, এটা আসলে সবার জন্য একটু কি হতে পারে, মানে বিক্রিয়াটা একটু কঠিন হতে পারে। কেন? এর কারণ বেনজিন যে রিংটা আছে এটা আসলে বেশ স্টেবল একটা জিনিস, মানে বুঝতে পারছো? তোমাকে বললো বেনজিন থেকে ইথাইন থেকে বেনজিন বানানো তো একদম সহজ, লোহতত্ত্ব নলের মধ্যে দিয়ে চালনা করে দিলেই পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি কি বানাবা বলো তো? ইথাইন বানাবা। এখানে কি করতে হচ্ছে তোমাকে? এই যে রিং যেটা আছে এই রিংটা বেশ স্টেবল, এটাকে ভাঙা লাগবে। দ্যাট মিনস বেনজিন বেশ স্টেবল, এটাকে একদম রিং সহ ধ্বংস করে দিতে হবে। জিনিসটা কিন্তু বেশ কমপ্লেক্স, বাট আমরা এরকম একটা বিক্রিয়া পড়ছিলাম যেখানে বেনজিনের রিং সহ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অলরেডি আমরা পড়ছি, এই জায়গায় পড়ি নেই, অন্য জায়গায় পড়ছি। এটা কি সবার মাথায় আছে? একটা বিক্রিয়া আমরা পড়ছি যেখানে বেনজিনের বলয়টা নষ্ট হয়। এটা বেশ স্টেবল একটা জিনিস বেনজিন। ঠিক আছে, ওর অ্যারোমেটিক বৈশিষ্ট্য আছে, অ্যারোমেটিসিটি আছে, ওই জিনিসটা ও হারাই ফেলবে। তাহলে একটা বেনজিন বলয়কে ধ্বংসকারী বিক্রিয়ার কথা বলো, বেনজিন বলয় ধ্বংসকারী একটা বিক্রিয়ার কথা বললো। কেউ কি বলতে পারবা বেনজিন বলয় ধ্বংসকারী বিক্রিয়ার কথা? আহিয়ান তুষার একটা কোয়েশ্চেন করছিল, কোয়েশ্চেন আমি দেখছি না, শুধু দেখছি তাই না দাদা। বলতে পারবা বেনজিন বলয়ই ধ্বংস হয়ে যাবে, মানে এই জিনিসটাই ধ্বংস হয়ে যাবে, এই জিনিসটাই ধ্বংস হয়ে যাবে, এরকম একটা বিক্রিয়া বলো। এই যে দেখছো মাহাদি ছেলেটা বলছে, আমি জানি আরো অনেকের মাথায় আছে, হয়তো বলতে পারেন। এটা কি ওজোনোলাইসিস, আমরা পড়ছিলাম, বেনজিনে পড়ি নাই, বাট কি আগে পড়ছি ওজোনোলাইসিস। এই যে দেখছো ইসমাম বলছে, গুড, এখন দেখবে সবার মাথায় থাকবে এই জিনিস। তাহলে আমার যখনই কি করতে হবে, এটাতে আসতে হবে। ফার্স্ট আমার মাথায় কনসার্ন আসছে কি বলতো, ফার্স্ট আমার মাথায় চিন্তা যেটা আসছে এটা হচ্ছে বেনজিন বলয় ভাঙতে হবে। এরপর এখানে কেমনে যাবো এটা পরের বিষয়, এটা নিয়ে আমি পরে মাথা কামাবো। আগে ফার্স্ট বিষয় তো আমার এখান থেকে এখানে আসতে গেলে অ্যারোমেটিক এলিফেটিক, এর মানে ওর অ্যারোমেটিসিটি ভেঙে দিতে হবে, ওর অ্যারোমেটিক যে ধর্মটা আছে ওইটারই কি করে দিতে হবে, শেষ করে দিতে হবে, তাই না? মেইন পার্থক্যই তো এই জায়গায়, আগে তো ওরে ভাঙতে হবে, এরপর কেমন এখানে যাবো এটা অনেক পরের বিষয়। তাহলে আমরা ওকে কি করে দিব বলো তো? ওজোনোলাইসিস করে দিব। ঠিক আছে, ওজোনোলাইসিস করে দিব। তাহলে ওজোনোলাইসিস করলে কি পাওয়া যায়? ওজন দিতে হয়, CCl4 দিতে হয়, সাথে কি জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক।
তাহলে এখানে এসে তুমি কি পাবা, জিঙ্ক H2O দিলাম, এখানে জিঙ্ক এসে তুমি কি এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে গ্লাইঅক্সাল। বেঞ্জিনকে ওজোনালাইসিসে কি পাওয়া যায়, এটার উত্তর আমাদের মনে আছে, এটা নিয়ে এখানে ডিটেলস বলছি না, এটা একদম বেগে মেগে দেখাইছিলাম কি কি কাহিনী হয়, বা আবার দেখাবো, এটা সমস্যা না। আর এটা পাই বন্ধন কেমনে কি হয়ে যায়, এই যে দেখো এই জিনিসটা হয় না, বেঞ্জিন যখন বেঞ্জিন, এটা বোঝার জন্য আমরা এইভাবে লিখি। ঠিক আছে, এখানে কি আছে, একান্ত দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন আছে এখানে নাই, এখানে দ্বিবন্ধন আছে এখানে নাই, এখানে দ্বিবন্ধন আছে এখানে নাই। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে বেঞ্জিন নিয়ে, বেঞ্জিনে তো এই জিনিসটা কি ট্রু, মানে বেঞ্জিনকে এটা সঠিক, আমি যদি বেঞ্জিনকে এটা বলি এটা কি সঠিক, আমি কি বেঞ্জিনকে এভাবে লিখি এটা কি সঠিক হবে, আমি কি বেঞ্জিনকে এভাবে যদি লিখি এটা কি সঠিক হবে, বা আমি ধরো করলাম কি, আমি করলাম কি বেঞ্জিনকে এভাবে লিখলাম, অথবা আমি বেঞ্জিনকে লিখলাম এভাবে। তোমাদের যদি কোনো স্যার জিজ্ঞেস করেন ভাইবাতে বেঞ্জিনকে আমি এইভাবে লিখলাম, অথবা আমি লিখলাম হচ্ছে এইভাবে, এইভাবে দ্বিবন্ধন, এটা কি সঠিক বা এটা কি সঠিক, ঠিক আছে, এটা কিন্তু সঠিক না। তো মাহাদি বলেছে এটা চেঞ্জ হয়, আচ্ছা তোমরা অন্যরা বলো তো, শাহপরান বলেছে এটা সঠিক না, কেন সঠিক না একটু বলতে পারবা, কেন সঠিক না, মানে খুব ভালো কথা তোমরা বললে এটা সঠিক না, এসএসসিতে এটা জানছো তো, এটা যদি সঠিক হতো আমরা এটা দিয়ে লিখলাম, বাট আমরা রিং দিয়ে লিখি, এটা সঠিক না বলে, তাও ভালো। এবার বলো কেন এটা সঠিক না, মানে কোন কারণে তোমার মনে হয়েছে এই জিনিসটা সঠিক না, এটা সঠিক না আমরা বললাম, এসএসসিতে এটা আমরা শুরুতে শিখি, পরে আমরা বলি হচ্ছে রিংটা হচ্ছে ভালো, এইচএসসিতে এসে আমরা রিং দিয়ে পড়ি, তাহলে এবার বলো হচ্ছে আসলে কেন, মানে তুমি কি আইডিয়া থেকে বুঝছো এটা সঠিক না, মানে স্যার যদি জিজ্ঞেস করে এবার খুব ভালো কথা, সঠিক না মানে খুব ভালো বেশি, অসাধারণ অসাধারণ, এবার বলো হচ্ছে কেন সঠিক না, এটা বললে তুমি এক অন্য লেভেলে চলে গেছো, একদম ধরো কি হয়ে গেছো, মানে তুমি ভিতরে ঢুকতে ঢুকতে কি বলা যায় গড লেভেলে চলে গেছো, মানে ব্যাপারটা বুঝতে পারছো জিনিসটা। সঞ্চারণ, তাস্কিয়া বলেছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সবসময় ঘুরে, খুব ভালো কথা ঘুরে, মানে এটা তুমি বুঝছো কিভাবে, মানে এই জিনিসটা যে সঠিক না, এটা মানে তোমাকে একটা, মানে তোমাকে বলছে একটা, মানে খুব ভালো কথা, এটা ঘুরেও বললো, কিন্তু মানে বললো হচ্ছে এটা যে এটা হবে না, ঘুরে এটা তো সঠিক আমরা তো জানি, ঘুরে এটাও বললাম, কিন্তু এটা সঠিক না, এটা কিভাবে বুঝছো, তাই বন্ড এক জায়গায় থাকে না, তোমরা বলতেছো মাহাদি কেন থাকে না, বা আরো অন্য কেউ বলতেছো না, যে ডিলোকালাইজ বলেছো ইমাম, মানে খুব ভালো কথা ডিলোকালাইজ থাকে, এটাও তো আমি জানি, কিন্তু ডিলোকালাইজ থাকে, ও তো ডিলোকালাইজডও থাকে, আমি বললাম ও ডিলোকালাইজডও থাকে, এটাও থাকে এটাও থাকে, এটাও ঠিক এটাও ঠিক ডিলোকালাইজডও ঠিক, এবার তোমাকে ব্যাখ্যা করতে হবে এটা কেন ঠিক না, মানে ঘটনা বুঝছো, আমি পয়েন্ট দিচ্ছি কি এটাও ঠিক বেঞ্জিন রিংও ঠিক, ঠিক আছে, কিন্তু বেঞ্জিন রিংটাকে আমি বলতেছি, যদি এটাকে বলতে চাই ঠিকই না, মানে এটা ঠিক না জিনিসটা, এটা ভুল, এটা বলতে গেলে আমার কি করা লাগবে, রেজোনেন্স, সবগুলোর কথা কিন্তু কোয়েশ্চেন একই আসতেছে, রেজোনেন্স ডিলোকালাইজ পায়বন্ধন এক জায়গায় থাকে না, রাফসান বলেছে রেজোনেন্স, তাস্কিয়া বলেছে, মানে ঘটনা বুঝছো এটা সঠিক না, এটা বোঝানোর জন্য একটা ভালো ইয়ে আছে, যদি দ্বিবন্ধন এভাবে থাকতো এটা একটা অ্যালকিন হতো, ঠিক আছে, অ্যালকিন হতো, অ্যালকিন হলে এটা কি হতো, এটা বেয়ার টেস্ট দিত, মানে ঘটনা বুঝতে পারছো, এটা বেয়ার টেস্ট দিত, প্রকৃতপক্ষে যদি এগুলো দ্বিবন্ধন হতো, প্রকৃতপক্ষে যদি এই জিনিসগুলো দ্বিবন্ধন হতো তাহলে এটা কি দেওয়ার একটা ভালো চান্স ছিল, বেয়ার টেস্ট, বেয়ার টেস্ট, এই বিক্রিয়াটা দেওয়ার একটা ভালো সুযোগ ছিল, এটা দেয় না, নো রিঅ্যাকশন লিখে দিলাম। এরপর আরেকটা বিষয় আমি বলতে পারি, এর মানে হচ্ছে এই দ্বিবন্ধনগুলো যদি এভাবে থাকতো, এটা হাইড্রোজেনেশন দেয়, কিছু বিক্রিয়া দেয়, কিছু বিক্রিয়া এনার্জি গেইন করতে পারে, আর কিছু বিক্রিয়া এনার্জিও গেইন করতে পারে। আরেকটা বিষয় বলি, যেখানে যদি প্রকৃত দ্বিবন্ধন হতো, মানে মেইন বিষয় কি দাঁড়াচ্ছে, এটা ঠিক না, এর কারণ কি হতে পারে, এটা প্রকৃত দ্বিবন্ধন না, এর মানে এই দ্বিবন্ধনটা আমরা যেরকম দেখতেছি এটা না, ওর ক্ষেত্রে বলা হয় হচ্ছে আসলে দ্বিবন্ধন না, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওর ক্ষেত্রে বলা হয় ছয়টা পায়বন্ধন ডিভাইড কত হয়ে যায়, তিন বলতেছি, মানে এইগুলা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আসলে কি তিনটা মনে হলো, এগুলোকে আমরা কাউন্ট করি হাফ বন্ড হিসেবে, মানে এখানে বন্ড বাসছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা আসলে 6 জনের মধ্যে ঘুরে, আমরা বলি না তিনটা দ্বিবন্ধন, আসলে না, এটা কি হয়ে যায় প্রত্যেকের 1.5 বন্ড, মানে প্রত্যেকে তো 1 বন্ড আগে করে আছে, এই যে দেখো প্রত্যেকের 1 বন্ড তো আগে থেকে আছে, এটা ডাবল বন্ড না, এটা ওর কি হয় হাফ বন্ড, তাহলে এই হাফ বন্ড এখানে কি করে ডোনেট করে, মানে এই হাফ বন্ড এর হচ্ছে এটা কি ফুল ডাবল বন্ড না, এটা কি হয়েছে হাফ, এর মানে ওর যে ডাবল বন্ড আছে এটাই কি না প্রকৃত না, এই যে ডাবল বন্ডটা আছে এটাই কি না প্রকৃত না, এটা প্রকৃত ডাবল বন্ড না, এটা কি মনে হচ্ছে আসলে আপেক্ষিকভাবে মনে হচ্ছে এটা কি ডাবল বন্ড এরকম,
আবার তুমি এটা কই থেকে বুঝতে পারো, এটা হচ্ছে বন্ড লেন্থটা যখন হিসেব করো, কার্বন কার্বন যখন ডাবল বন্ড হবে ওর বন্ড লেন্থ ইন জেনারেল পাওয়া যায় কেমন, সামান্য একটু তো ডেভিয়েশন করে, বাট ইন জেনারেল ওর রেঞ্জটা কেমন হয়, 0.134 এর মতো হয়। ঠিক আছে, মানে কার্বন কার্বন ডাবল বন্ডে, বাট এইখানে এটা কি হয়ে যায় 0.139। ঠিক আছে, 0.139 হয়ে যায়। এর মানে এটা ডাবল বন্ডও পড়ে না, এটা হচ্ছে কি সিঙ্গেল বন্ডও পড়ে না। সিঙ্গেল বন্ড হলে তো হচ্ছে 0.154 ন্যানোমিটার। ঠিক আছে, ন্যানোমিটার, একটু দেখবা চেক করে ন্যানোমিটারই কিনা, হ্যাঁ ন্যানোমিটারই হবে। বুঝতে পারছো? তাহলে ওর ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড না, ও তো দুইজনের মাঝামাঝি, ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা কি বন্ধন এদের মধ্যে। ঠিক আছে, ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা বন্ধন, এর মানে ওর দ্বিবন্ধনগুলো। তাহলে তুমি বলবা স্যার এটা কেন সঠিক হচ্ছে না, কারণ এটা হলে এটা বোঝা যাচ্ছে এটা প্রকৃত দ্বিবন্ধন। বাস্তবে দেখা যায় ওর মধ্যে কি নেই, বেঞ্জিনের মধ্যে, এটা কিন্তু আরো এটার চেয়ে বেশি বড় কারণ, ওর মধ্যে কি নেই, প্রকৃত দ্বিবন্ধন নেই। ওর ক্ষেত্রে কি আছে, যেগুলো কাইন্ড অফ আমরা হাফ বন্ড হিসেবে কাউন্ট করতে পারি, এর মানে প্রত্যেকের ক্ষেত্রে একটা বন্ড তো এমনিই আছে, এরপর কি থাকে 0.5 করে, দ্যাট মিনস কি দেড় বন্ড করে আছে। মানে বুঝতে পারছো এই জিনিসটা, এর মানে আমরা বুঝি হচ্ছে এখানে বন্ধনের প্রকৃতি থেকে এই জিনিসটা ইলেকট্রনটা পুরোপুরি কি না এক জায়গায় না, এটা কি করছে ডিলোকালাইজ করছে, মানে ওর বন্ধন দৈর্ঘ্য এই জিনিসটা বলে। মানে বুঝছো এখান থেকে তো ডিলোকালাইজেশন বললে তো আসলে কারণে যাচ্ছে না। মানে বুঝছো এটা কেন সঠিক না, এর কারণ হচ্ছে এই যে কিছু প্রুফ তো দেখাতে হবে না, মানে এটা এটা সঠিক হচ্ছে না, এটা প্রুফ তো দেখে, এটা হলে তো একদম ফিক্সড ডাবল বন্ড রাখছো, ফিক্সড ডাবল বন্ড, এই জিনিসটাই সঠিক না। ওকে, আমি যেন কি একটা জিনিস বলতে গেছি, ও আচ্ছা যেটা বলতে গেছি এটা হচ্ছে কি করতে হবে বলতো, ওরা একদম ভেঙে এখানে নিয়ে আসতে হবে। ও আমি এটাতে কেন গেছিলাম, এটাতে গেছিলাম এই কারণে, এখানে গেছিলাম এই কারণে ওজোনোলাইসিস দেখানোর জন্য। কথা বললে দেখছো অনেক কথা আছে, শেষ করে দিলে দ্রুত শেষ করে দেওয়া যায়, কথা বলতে গেলে আসলে অনেক কথা বের হয়, জিনিসগুলো মজার। আমার মনে হয় বাড়তি কোনো এফোর্টও দেওয়া লাগে না এটার জন্য, এমন না যে একটা ক্লাস বললে তোমার জান প্রাণ দিয়ে পড়তে হয়, কিছুই করা লাগে না, ক্লাসটা করলেই হয়ে যায়, অর্গানিকের মতো সুবিধার কিছুতে নেই। তাহলে এখানে কি হবে, CCl4 বা ক্লোরোফর্ম এইসব দ্রাবকের মধ্যে যখন আমরা ওজন দিব, মাঝের স্টেপটা দেখাতে হবে, এটা সব সময় অ্যাডমিশন ডিইউ বলো বোর্ড পরীক্ষা বলো সব জায়গায় এই জিনিসটা আসার একটু চেষ্টা করে, এই জিনিসটা দেয়, স্যাররা খুব পছন্দ করেন এই জিনিসটা। তাহলে এখানে কি করতে হয়, ডাবল বন্ডগুলা ভেঙে দিবা, ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডগুলা ভেঙে ওইখানে গড় বানাতে হয়। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি বুদ্ধি করে এই জিনিসটা নিয়ে আসি, আচ্ছা বুদ্ধি করে না লিখে আমি আমার মতোই লিখি, কারণ তোমরা তার কপি পেস্ট করতে পারবে। তাহলে এখানে কি রাখলাম, ডাবল বন্ড ভেঙে দিলাম, সিঙ্গেল বন্ডটা রাখছি। ঠিক আছে, এখানে একটা ডাবল বন্ড ছিল, এটা ভেঙে দিলাম, সিঙ্গেল বন্ডটা রাখছি। আবার এই CH ওইদিকে দৌড়াই দিছো, তাহলে তো হবে না, এটা একটা আনুমানিক সাইজ আছে না। তাহলে এখানে কি করছে, CH সিঙ্গেল বন্ডটা রাখছি, ডাবল বন্ড ছিল এখানে ওটা ভেঙে দিছি, সিঙ্গেল বন্ডটা রাখছি। তাহলে এবার কি করবা, ডাবল বন্ড যে জায়গায় ভাঙছো এখানে কি করবা, গড় বানাই ফেলবা। এই যে দেখো ও ও ও কয়টা ও, তিনটাও। ঠিক আছে, একটার জন্য একটা ডাবল বন্ডের জন্য কি লাগে, একটা ওজন লাগে, তাহলে তিনটা ডাবল বন্ডের জন্য কি লাগবে, তিনটা ওজন লাগবে। তাহলে এখানে কি করে দিলে ও, এটা গড়ের মতো না জিনিসটা দেখো তো, এই যে এরপর এর কি করবে বলো তো, ডাবল বন্ড ভেঙে এগুলো যোজনী কি ফিল আপ হয়েছে, এই যে দেখো অক্সিজেন একটা দুইটা হাত, অক্সিজেন একটা হাত দুইটা হাত, অক্সিজেনের একটা হাত দুইটা হাত, কার্বনের একটা দুইটা তিনটা চারটা, এই কার্বনের একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এখানে হাইড্রোজেনের সাথে চারটা। তো এরপর কি করবে এটা থেকে, এরপর কি করবে, এরপর গ্লাইকোজল পাবা, এটা লিখে দিবে। জিঙ্ক দিয়ে যদি আমরা করি, 3 অণু গ্লাইকোজেল পাওয়া যায়। H2O2 হয়তো ও কি করে ফেলে, জিঙ্ক অক্সাইড করে ফেলে, H2O2 এর সাথে জিঙ্ক অক্সাইড করে ফেলে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা একটা মজার বিক্রিয়া ছিল, এখানে বেঞ্জিনের যে অ্যারোমেটিসিটি ছিল এটা তো প্রকৃতপক্ষে বোঝানোর জন্য আমি লিখছি, যাতে এই জিনিসটা হয়, রিং দেখলে এই জিনিসটা তোমাদের আঁকা খুব কষ্ট হয়ে যায় আইডিয়া করে। তো এটা জাস্ট
আমি মনে মনে চিত্রটা এভাবে এঁকে নিছি বা খাতায় এভাবে এঁকে নিছি, খাতায় ইন জেনারেল বেঞ্জিনিং দেখাবো, কারণ এটা তো বললাম এটা তো ভুল, এটা তো বেঞ্জিনি না। তাহলে তুমি এমন একজন থেকে বিক্রিয়া দেখাইছো যে আসলে বেঞ্জিনি না, তখন এটা আসলে একটা স্যার ভুল ধরার সুযোগ আছে। তাহলে এটা মনে মনে তোমার চিত্রটা এরকম পাই বন্ধন এরকম হলে এরকম হবে, ঠিক আছে। তো এই বিক্রিয়ার একটা বিশেষত্ব কি, এখানে বেঞ্জিনের অ্যারোমেটিক বৈশিষ্ট্য যেটা ওইটাই ভেঙে গেছে, এটুকু একটু লিখো তো। আচ্ছা এটা পরে লিখো। তাহলে দেখো আমাকে যখন বলছে অ্যারোমেটিক, আমার ফার্স্ট মাথায় চিন্তা আসছে কি বলতো, এই জিনিসটা তো একদম শেষ করে দিছে, ওর অ্যারোমেটিসিটি তো শেষ করে দিছে, ওর যে বড় ধর্ম ছিল ওই জিনিসটাই তো নাই হয়ে গেছে, ঠিক আছে, ওই জিনিসটাই তো নাই হয়ে গেছে। তাহলে এবার কি করা যায়, এখান থেকে যদি ইথাইন আনতে হয়, আমার মাথায় ঘুরছে কি এখানে এবার কার্বন সংখ্যা কি সমান নাকি ভিন্ন, কার্বন সংখ্যা সমান। এখানে কয় কার্বন আছে দেখো, একটা বড় চ্যালেঞ্জ আমরা করছি, ওর অ্যাটলিস্ট অ্যারোমেটিক বৈশিষ্ট্য ভাঙছি। এবার বিষয় হচ্ছে এখান থেকে এখানে যখন দেখতেছি কার্বন সংখ্যা কি সমান নাকি ভিন্ন, সমান, ঠিক আছে সমান। এবার আমার চ্যালেঞ্জ কি, এখানে ত্রিবন্ধন আনতে হবে, ঠিক আছে, ট্রিপল বন্ড আনতে হবে। ট্রিপল বন্ড আনতে গেলে আমি কি করতে পারি, আমি যদি এটা অ্যালডিহাইড আছে তো এটাকে যদি আমি বিজারিত করে দিই, অ্যালডিহাইড আছে, তাহলে এটা কি হয়ে যাবে বলতো, অ্যালডিহাইড বিজারিত হলে কি হয়, অ্যালকোহল হয়, ঠিক আছে, অ্যালডিহাইড বিজারিত হলে কি হয়, অ্যালকোহল হয়। তোমাদের আমি বলছিলাম হচ্ছে দুনিয়ার যত জায়গায় অ্যালকোহল আছে এর সাথে যদি PCl5 এর বিক্রিয়া দিই, ঠিক আছে, তাহলে কি হয়ে যায় বলতো, OH এর জায়গায়, মানে দুনিয়ার যত জায়গায় OH আছে PCl5 এর বিক্রিয়া দিয়ে দিলে CH2Cl হয়ে যাবে। CH2Cl থেকে তুমি যদি অ্যালকোহলীয় OH দিয়ে হিট করো, তাহলে তুমি কি পাবা, এখান থেকে Cl, এখান থেকে হাইড্রোজেন, HX অপসারণ হবে, এখান থেকে Cl, এখান থেকে হাইড্রোজেন। অথবা যদি তুমি জিঙ্ক দিয়ে হিট, না জিঙ্ক দিয়ে হিট করলে ইথিন পাবা, ঠিক আছে, অ্যালকোহলীয় OH দিলে এটা পাবা। আর তুমি যদি জিঙ্ক দিয়ে হিট করো তাহলে কি পাবা, তো এর থেকে কি আমরা ইথাইন বানাতে পারবো, এর থেকেও কিন্তু আমরা ইথাইন বানাতে পারবো, ঠিক আছে, এর থেকে আমরা ইথাইন বানাতে পারবো, এর থেকে আমরা কিসে নিয়ে গেলাম, ইথেনে নিয়ে গেলাম। এগুলো পড়াইছি ইথাইন থেকে, এই জিনিসগুলোতে আমি একটু বেশি টাইম দিছি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই জিনিসগুলো ইন জেনারেল আমি খুব কম পড়াই, অ্যালকেনে খুব একটা টাইম দিই না, অ্যালকিনে টাইম দিই না, অ্যালকাইনে টাইম দিই না। এবার কেন জানি তোমাদের আমি এই জিনিসগুলোতে অনেকগুলো ক্লাস নিয়েছি, প্রায় 8-10টা ক্লাস মনে হয় এগুলোতে নিয়েছি, কেন জানি না, কারণ প্রতিবার আমার মনে হয়েছে আমি এই জিনিসগুলোতে একটু কি রাখি, মানে এগুলো পড়াই না আমি, বিশেষ করে নামকরণ সমান 24-এর ক্ষেত্রেও যেটা হয়েছে, এই 23-এর ক্ষেত্রে, তোমরা তো 24, আমি ওই জিনিসগুলো পড়াই নেই ওদের, মানে বুঝছো, এটা সাকিব দেখতো তো ওই জিনিস আমি পড়াইনি, তো এইবার চিন্তা করলাম আমি এমন একটা বানাই যাতে এগুলো আমি কোথাও পড়াই নি এর আগে, তো এই জিনিসগুলো একটু ডিটেইল পড়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হয়ে গেল, এখান থেকে হাইড্রোজেন নিকেল, এটা কত ধরো 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলা, তাহলে কি পাইলে, এখান থেকে কি করবা, Cl দিলা, ভুল করছি, এটা কি করবো, আচ্ছা ইথাইল ক্লোরাইডে কেন দিয়েছি, ইথাইল ক্লোরাইডে তো আবার কোনো যাওয়ার দরকার নেই, আমার তো এইখান থেকে এইটা থেকে আবার কি Cl2 নিয়ে আসলেই হয়ে যাচ্ছে, আমার তো ইথাইল ক্লোরাইডে যাওয়ার কোনো দরকার নেই। ইথাইল ক্লোরাইডে যাওয়ার প্ল্যান করছি কখন, যখন হচ্ছে আমি কি করব বলো তো, এখান থেকে ক্লিমেনসন রিডাকশন করে দিলাম, জায়গা কম হয়ে গেছে স্টুডিওতে, তাহলে এখানে কি হবে, জিঙ্ক অ্যামালগাম, আসলে ওই জায়গায় আমাদের একটু ক্লাস বাড়ছে কিছুটা, বাট এটা নিয়ে আমার মানে কোনো দুঃখ নাই, জিনিসটা হচ্ছে কি ভালো হয়েছে আর কি, আর তোমরা একটু তাড়াতাড়ি চাইতেছো এখন যা বুঝতেছে, কিন্তু সমস্যা নাই, আমাদের তো অলমোস্ট শেষ।
তবে এমনভাবে ওই জিনিসগুলো কভার করা হয়েছে যাতে টাইম কম লাগে, নিজের পড়ার টাইম একদম কমে গেছে। তাহলে এবার দেখো এখানে কি আছে, Cl2 আছে, 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। তাহলে এটা কি হয়ে যাবে, CH3 নিয়ন্ত্রিত, শব্দটা লিখে দিবা, ঠিক আছে? এখানে লেখার সময় নিয়ন্ত্রিত শব্দটা এভাবে পড়লে হয় কি, বারবার তোমার রিঅ্যাকশনগুলো রিভিশন হয়। তাহলে CH2Cl, এরপর কি করতে পারো, এরপর এখান থেকে অ্যালকোহলীয় KH যদি বিক্রিয়া দাও তাহলে কি পেয়ে যাবা, ইথিন পাবা, ঠিক আছে? অ্যালকোহলীয় KH এর বিক্রিয়া যদি দাও ইথিন পাবা, তখন আমাদের এই জিনিসটা লাগবে। KH এর যখন বিক্রিয়া দিবে তখন কি পাবে, ইথিন পাবা। তখন এখান থেকে কি করতে পারো, আরেকটা বিক্রিয়া আছে, ওটা দিয়ে আমরা কাজ করতে পারি। যাই হোক, মানে আমরা যদি এক কার্বনে নিয়ে আসি তাও করতে পারি। মিথেনের সাথে দেখবে অক্সিজেনের একটা বিক্রিয়া আছে, তখন কিন্তু আমরা ডিরেক্টলি আবার কি পাই, ইথাইন পাই, ঠিক আছে? হাই টেম্পারেচারে দেখা যায়, তখন আমরা ডিরেক্টলি কি করতে পারি, ইথাইন পেতে পারি। কই কি কিছু তো লিখতে পারছি না আমরা, CH2 NH2, ঠিক আছে? ওই যে NH2, এটা যদিও স্যারের বইয়ে দেয় নেই, এই যে এখানে অ্যালকোহলীয় KOH দিয়ে লিখে দিচ্ছে, অ্যালকোহলীয় KOH ডেল্টা, তখন আমরা কি পাবো, ইথাইন পাবো, ঠিক আছে? এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো? আরেকটা কাজ আমরা করতে পারি কিনা দেখি তো, আরেকটা কাজ করব। না, এটা তো দুইটা যাবে। আচ্ছা, আরেকটা একটু কাহিনী করে দেখি তো, আরেকটা বিক্রিয়া তোমাদের মনে পড়ে কিনা। ধরো আমরা এটা আছে না, এটারে করলাম কি, একবার বিজারিত করছি, একটু জারিত করে দেখি না কি কাহিনী হয়। ধরো KMnO4 H+ দিয়ে জারিত করে দিলাম, তাহলে এটা কি পাবো, হবে না। এটা ক্লিক, অন্তরে বলেছে দাদা 1 ঘন্টা তো হয়ে গেছে, আজকে 1 ঘন্টা যে কেমনে গেছে কোনো খবর হয়নি। যাই হোক, এরপরে আসি, এটা লিখে হয়ে গেলে একটু ওয়াই বলো তো, এই জিনিসটা একটু মানে মজার আর কি জিনিসটা, এটা আসে, এটা তো কখনো মানে আসে না, মানে ব্যাপারটা কিন্তু বেশ মজার, ঠিক আছে? একটু দেখো, আজকে পড়ানোর ফ্লোতে ছিলাম, মানে খুব একটা ঝামেলা হয়নি, টাইম কেমনে গেছে বুঝে যায়নি। তাহলে আমরা কি করছি, ফেনল টু বেঞ্জিন পড়ছি, বেঞ্জিন টু এই বেঞ্জিন ডায়াজোনিয়াম টু বেঞ্জিন পড়ছি, ইথাইন টু বেঞ্জিন পড়ছি, আবার উল্টাটা দেখছি। এখন তাহলে আমরা যেটা করব, বেঞ্জোইক অ্যাসিড টু বেঞ্জিন, এটা দেখতে পারি। তাহলে এটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এটা হচ্ছে কি বিক্রিয়া বলো তো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এটা হচ্ছে একদম সহজ একটা বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন যেটা আছে, এটা কি করব, বেঞ্জোইক অ্যাসিডটা আমরা নিব,
এর চাইলে কি করে ফেলতে পারি, তুমি 2 স্টেপে দেখাতে পারো, বোর্ড পরীক্ষায় তুমি এটাও করতে পারো, না দেখে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে এমনি জাস্ট শক করে দেখানো আর কি। তাহলে এর কি করে ফেলবা, সোডিয়াম বেঞ্জোয়েট করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপর কি করবা, সোডা লাইমের সাথে বিক্রিয়া দিয়ে আবার একটা স্টেপও দেখে ফেললে হবে। সোডা লাইমের সাথে বিক্রিয়া দিলে এটা হচ্ছে জাস্ট ভেঙে দেখানো, কিসে পরিণত হবে, বেঞ্জিনে, বেঞ্জিন প্লাস সোডিয়াম কার্বনেট। তাহলে উল্টাটা কিভাবে করবা, উল্টাটা করা একদম ইজি, ঠিক আছে। উল্টাটা কিভাবে করবা, বেঞ্জিন, বেঞ্জিন থেকে তুমি এখানে দেখছো একটা কার্বন আনতে হবে, ঠিক আছে। বেঞ্জিন থেকে এখানে দেখছো বেঞ্জোইক অ্যাসিডে যেতে গেলে এখানে একটা কার্বন কমাইছো, ডিকার্বক্সিলেশন, এখানে একটা কার্বন আনতে হবে। কার্বন বাড়ানোর বিক্রিয়া অ্যারোমেটিকে কোনটা বলো তো, কার্বন কমানোর বিক্রিয়া ডিকার্বক্সিলেশন, অ্যারোমেটিকে কার্বন বাড়ানোর বিক্রিয়া কোনটা, এলিফেটিকে তো বিভিন্ন কিছু ছিল, অ্যারোমেটিকে কার্বন বাড়ানোর বিক্রিয়া কোনটা, অ্যারোমেটিকে কার্বন বাড়ানোর বিক্রিয়া আছে ফিডেলক্রাফ অ্যালকাইলেশন। ফিডেলক্রাফ অ্যালকাইলেশন যখন করছি নামই হচ্ছে অ্যালকাইল মূলক যুক্ত করছি, তাহলে কি ফিডেলক্রাফ অ্যালকাইলেশন কার্বন বাড়ানোর বিক্রিয়া, ঠিক আছে। এটার একটা লিমিটেশন কি বলছিলাম বলতো, পলি অ্যালকাইলেশন ঘটে, এর একটা হয়েছে না, এটার রিঅ্যাক্টিভিটি বেড়ে যায় প্রায় 15 গুণের মতো। তাহলে এটা কি করে, আবার জাইলিন, অর্থোজাইলিন, প্যারাজাইলিন, ঠিক আছে, অর্থোপ্যারা দুইটা একসাথে এভাবে বিভিন্ন একটা মিক্সচার তৈরি করে। তাহলে কার্বন বাড়ানোর বিক্রিয়া কি এলিফেটিকের জন্য না, অ্যারোমেটিকের জন্য। এলিফেটিকে আমরা কি করতে পারি, গ্রিক নাট দিয়ে করতে পারি, অথবা কি করতে পারি, অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড দিয়ে করতে পারি, অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড দিয়ে করতে পারি, তাই না। এলিফেটিকে মনে আছে র্যাক্সের সাথে আমরা অ্যালকোহলীয় KCN এর বিক্রিয়া দিয়ে CN নিয়ে আসতে পারি, তখন হয়। আবার হচ্ছে কি করা যায়, তোমার গ্রিক নাট থেকে কার্বন সংখ্যা বাড়াতে পারি, গ্রিক নাট RX এর থেকে RMGX জন্ম নিবে, তাই না। ওর থেকে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে দিলে আমরা অ্যাসিডে চলে যাব। তো এখানে হচ্ছে এইটা, তো এইটা এসে গেছে। এবার এটা থেকে কি বানাবা তুমি, COOH, আমরা কি করব, তীব্র জারণ KMnO4, বইয়ে বেসিক মিডিয়াম আছে, বেসিক মিডিয়াম দিয়ে দিও, ঠিক আছে। এটা দিয়ে যখন করবা তখন কি পাবা, COOH বেঞ্জোইক অ্যাসিড। এবার এখানে আরেকটা বিক্রিয়া একটু দেখাই, আরেকটা বিক্রিয়া বেশ মজার। আচ্ছা, এখন তোমার মাথায় একটা কোয়েশ্চেন আসতেছে, অনেকের মাথায় একটা কোয়েশ্চেন তোমরা করতে পারো। কোয়েশ্চেনটা হচ্ছে কি, বেঞ্জিন থেকে আমরা এটার মাধ্যমে এটা বানাইছি, আমরা তো জানি অ্যারোমেটিকে একজন বস আছে, ওই বস থেকেও কি কাজ করা যায়, যেমন গ্রিক নাটের ক্ষেত্রে, এলিফেটিকের ক্ষেত্রে আমরা গ্রিক নাট বসের মাধ্যমে করছি, র্যাক্স থেকেও করছি, তাই না, র্যাক্স থেকেও করছি অ্যালকোহলীয় KCN এর সাথে বিক্রিয়া দিয়ে। তো এখানে ফিডেলক্রাফ অ্যালকাইলেশন দিয়ে কার্বন সংখ্যা বাড়াইছি। আচ্ছা, আমরা কি বসের সাহায্যে কার্বন সংখ্যা বাড়াতে পারবো, তাই না। অনেকের মাথায় এটা কোয়েশ্চেন আসবে, আমরা কি বসের মাধ্যমে কার্বন সংখ্যা বাড়াতে পারবো কিনা। আমরা কিন্তু বসের মাধ্যমেও কার্বন সংখ্যা বাড়াতে পারবো। কিভাবে, কিভাবে, তাহলে আগে আমরা গ্রিক নাট থেকে কি বের করে ফেলি, এই বেঞ্জিন থেকে আসলে কিসে চলে যাই, বসে চলে যাই, এরপর কাহিনী করব। তাহলে কি হয়ে গেল, নাইট্রোবেঞ্জিন। এটা একদম আমাদের মুখস্থ থাকতে হবে। অনেকে দেখবা অর্গানিক অ্যারোমেটিক পড়তেছে অথচ এই জিনিসই জোর দেয়নি, তাহলে ওর লাভ নেই, ওর বিটা মানে ঘটনা বুঝছো, ওর ওইগুলো তার কোনো লাভ নেই। মানে অ্যারোমেটিকের মেইন কাহিনী হচ্ছে এই জায়গায়। এই জিনিস মোটামুটি এখন মানে অনেকে দেখবে, এটা যারা আমার সাথে সাথে অনেকবার লিখছো ক্লাস করে, আবার তোরা একটু লিখছো জিনিসগুলো, আবার এইটা মোটামুটি এখন মাথায় আসে। যারা ক্লাস করছো তাদেরও এই জিনিস মোটামুটি মাথায় এসে গেছে। জিনিসটা বেঞ্জিন থেকে বস বসে যাওয়ার কি করতে হবে, নাইট্রেশন, এরপর রিডাকশন, এরপর কি ডায়াজোটাইজেশন। তাহলে কি এসে গেছে, বস, ঠিক আছে, বস পাইছি। এবার বস থেকে কি কার্বন সংখ্যা আমরা বাড়াতে পারবো, পারবো। খুব মজার বিক্রিয়া দেখ, বসের সাথে কি করবা, কপার 1 সায়ানাইড, এটা বিক্রিয়া দিবা, সাথে HCN রাখবা, এটাকে বলে স্যান্ডমেয়ার বিক্রিয়া, সাথে HCN রাখবা। তাহলে কি হয়ে যাবে, এই জিনিস হিট যখন দেয়া হবে এখানে হিট থাকবে,
কপার হাইড্রোজেন সায়ানাইড দিয়েও হয়, মানে হিট আর হাইড্রোজেন সায়ানাইড কপার পাউডার দিয়েও হয়। ঠিক আছে, তো হিট যখন দিবে N2 এখান থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, হিট যখন দিবে তখন N2 বের হয়ে গেছে। কপার হচ্ছে কপারের ক্যাটালিস্ট। ঠিক আছে, ও হচ্ছে ক্যাটালিস্ট। হিট হচ্ছে অ্যারাউন্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো লাগে। তাহলে এখন কি হয়ে গেছে, বেঞ্জিন রিংটা হয়ে গেছে এরকম, মানে বসের রিংটা হয়ে গেছে কি, বসের মাথা যখন কাটতেছো দেখো জিনিসটা কি হচ্ছে, তোমার এই যে এটা চলে গেছে N2 প্লাস, এগুলো চলে গেছে, এখানে আছে শুধু প্লাস, মানে N2 বের হয়ে গেছে, এটা মাইনাস N2 হয়ে গেছে, নাইট্রোজেন চলে গেছে। মানে বুঝতে পারছো, ওরে যখন হিট দিছো ওকে N2 আছে এখান থেকে, না N2 নাই হয়ে গেছে, N2 কি আছে, N2 নাই হয়ে গেছে। এখানে কি দিছো, HCN, কপার হচ্ছে ক্যাটালিস্ট। ঠিক আছে, HCN দিয়ে দিছো, তাহলে এখানে কি আসবে, CN মাইনাস আসবে, CN মাইনাস এসে যাবে এখানে। এখানে কি হবে তাহলে, এখানে আসবে কে, গেছে তো, এখানের মধ্যে আসবে কে, CN মাইনাস। ঠিক আছে, এর মানে কার্বন বাড়ছে নাকি বাড়ে নাই, বাড়ছে। এবার এটারে যদি কি করো, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করো এলিফেটিকের মতো, তাহলে আমরা কি পাবো, COOH, কার্বন একটা বেড়ে গেল, প্লাস অ্যামোনিয়া। এর মেকানিজম সহ পড়াইছিলাম এই CN এর হাইড্রোলাইসিস। ঠিক আছে, CN এর হাইড্রোলাইসিস। ঠিক আছে, তাহলে বস পর্যন্ত এনে বস থেকে আমরা কি করতে পারি, কার্বন বাড়াতে পারি। তাহলে বস থেকে কার্বন বাড়ানোর বিক্রিয়া কি, এখানের মধ্যে Cu2 কপার 1 সায়ানাইড, এটা হচ্ছে ক্যাটালিস্ট, এটা গ্যাটারম্যান দিয়েও করা যায়, স্যান মেয়ার, এটাকে বলা হয় স্যান মেয়ার রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দিছি, হিট ইউজ করছি, HCN ইউজ করছি, এটা হচ্ছে ক্যাটালিস্ট, এটা কি ক্যাটালিস্ট, কপার ক্যাটালিস্ট। ঠিক আছে, এখানে HCN ইউজ করছি, HCN এ CN মাইনাসটা এখানে এসে দিছে। এরপরে এটা তো আমাদের আবার চেনা বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ। ঠিক আছে, আদ্র বিশ্লেষণ গত বছর না এর আগের বছর, এটা রিঅ্যাকশনটা এটা এত ভালোভাবে, আমি একটা পরীক্ষায় কোয়েশ্চেন দিছিলাম, এটা হচ্ছে এরকম, ফাইনাল মডেল টেস্টে 21-এ আমি একটা কোয়েশ্চেন দিছিলাম, কয়েকটা ইঞ্জিনিয়ারিং এর যখন হয়, ইঞ্জিনিয়ারিং আমি নিজে কয়েকটা কোয়েশ্চেন করি, বুঝতে পারছো, আমি কিছু নিজে প্রায় 5-6টা কোয়েশ্চেন আমি নিজে করি, 100টা করে কোয়েশ্চেন দিই, ওগুলো হচ্ছে খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিই, মানে কি রকম আসতে হবে। এই কোয়েশ্চেনটা আমি দিছিলাম, এটা বলছিলাম সায়ানোজেন, এটার নাম। ঠিক আছে, এটার নাম কি দেখবা, এটার নাম হচ্ছে কি সায়ানোজেন। এটারে যখন আদ্র বিশ্লেষণ করবো তখন কি পাওয়া যায়, আমি এই সংকেত দিই, আমি শুধু নাম দিছিলাম। ঠিক আছে, যাতে ওরা একটু খুঁজে বাইর করে জিনিসটা কি। তো এখানে কি পাওয়া যাবে, এটা আদ্র বিশ্লেষণ করলে, এখানে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে, এটা কি হয়ে যাবে, COOH প্লাস কি অ্যামোনিয়া। এটা 21-এ আমি যখন ফাইনাল মডেল টেস্ট নিয়েছিলাম তখন এটা দিছিলাম। ইভেন ক্যাকোটাইল অক্সাইড টেস্ট দিছিলাম আমি, ক্যাকোটাইল অক্সাইড টেস্ট বুয়েটের রিটেনের জন্য আসছিল, আমি দিছিলাম এমসিকিউ, আমি তো পরীক্ষা নিয়েছি এমসিকিউ বেস্ট, ওদের রিটেনে ওইটা দিছিল 10 নাম্বার দিয়ে, 10 বলতো, এটার সাথে আরেকটা কোয়েশ্চেন ছিল ছোট, দুইটা মিলে 10। আর চুয়েট আসছে হচ্ছে এইটা। ঠিক আছে, একদম কমন, এগুলো দেখে যাতে অনেকে ভয় পায়, অথচ এটা হচ্ছে আসলে পাড়ার, এটা এমন না যে এখানে কোনো বাহাদুরি আছে তা না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রকারের কোনো বাহাদুরি নেই, খুব নর্মাল জিনিস না। আরে এটা তো এমনি যে কমন সেন্স আছে ওই পারবে, কিন্তু অনেকের কমন সেন্সে মানে স্ট্রেট কোয়েশ্চেন খুঁজে, তোমরা তো স্ট্রেট কোয়েশ্চেনও আসে, মানে বুঝছো, অনেকে খুঁজে হচ্ছে না ডিরেক্ট এটাই আসতে হবে। এই যে দেখো, মানে সেম টাইপের এই কোয়েশ্চেনটা তাহলে আসছে, এই কোয়েশ্চেনটা যখন আসছে এটা কি হবে, তাহলে আদ্র বিশ্লেষিত হয়ে দুদিকের এন চলে যাবে। অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, বেসিক আদ্র বিশ্লেষণ হয় এখানে। বুয়েট কখনো চালাকি করে H প্লাসের জায়গায় OH মাইনাস দিয়ে দিতে পারে, তখন সব হবে অ্যাসিড, শুধু হবে না, অ্যাসিডের লবণ হবে। ঠিক আছে, এখানে অ্যাসিড হবে না, অ্যাসিডের লবণ হবে, এর মানে এখানে মাইনাস, এখানে মাইনাস দিয়ে দিবে, এখানে অ্যামোনিয়াম প্লাস আসতে পারে। তাহলে এটা কি অক্সালিক অ্যাসিড, এটা মনে হয় ম্যালোনিক অ্যাসিড, তাই না? এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা এসএসসিতে তোমরা পড়ছিলা, এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, আমি যদি কোনো ভুল না করি, ম্যালোনিক অ্যাসিড আর ম্যালোনিক অ্যাসিডই। একটু লিখো তো, একটু আগের পেজে যে, এর মানে দেখো অ্যারোমেটিকের ক্ষেত্রে CN আমরা আনতে পারি,
এরকম লিখা হয়ে গেলে একটু ওয়াই বলবা। পরের পেজটা একটু লিখো। লেখা হয়েছে? এটা কিন্তু মজার একটা ছন্দ আছে। এই জিনিসটা তোমরা এসএসসিতে পড়ছো, আমি যদি কোনো ভুল না করি এসএসসিতে পড়ছো, এখানে আমি পড়াবো, আমি একটু দেখাই তো জিনিসটা, বাট তোমরা চিনো জিনিসটা। এই অ্যাসিডগুলোর নাম আমি ধরে নিচ্ছি লেখা হয়ে গেছে। ঠিক আছে, লেখা হয়ে গেছে। শুরু করি। দেখো এটা এরকম করে দেখছো না? আর একটা কি জিনিস জানি বুঝাতে গেছিলাম, আচ্ছা যাই হোক, এটা পড়াই এরপর এই জিনিসটা দেখাই। এটা হচ্ছে এই যে দেখো এরকম এই জিনিসগুলো খুব, এই অ্যাসিডগুলো খুব সুন্দর দেখতে, সেজন্য স্যাররা মাঝে মধ্যে এখান থেকে কিছু মানে কালেবদ্রে আর কি, সবার তো আর এটা একই, সেখান থেকে কোয়েশ্চেন করার কথা হঠাৎ করে মনে পড়বে না। এরকম এরকম অ্যাসিড দেখছো না, ডাইইক অ্যাসিড, এগুলোকে আমরা কি বলি? ডাইঅয়িক অ্যাসিড। মানে অয়িক কয়টা আছে? দুইটা আছে। তাহলে এখানে কি হয়ে গেল? CH2 ধরো দুইটা, CH2 COOH, ঠিক আছে, বা এটাকে আমরা ব্র্যাকেটে লিখতে পারি। তাহলে এরপরটা আমি কি করলাম? CH2 তিনটা, এগুলো তিনটা হচ্ছে গরুর মতো না লিখে এটা আমি কি দিয়ে দিলাম? এটা দিয়ে দিলাম। এভাবে দেখছো না? এভাবে দেখছো না? এগুলোর নাম লিখবা, এগুলোর নাম লিখবা, নাম লিখে জমা দিবা ডিসকাশন গ্রুপে বা স্টুডেন্টস গ্রুপ যেটা আছে, এগুলোর নাম লিখে জমা দিবা। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। এভাবে ধর আরো কয়েকটা লিখো। তাহলে এই যোগের টোটাল কার্বন কয়টা দেখো? এই যোগে একটু দেখো তো, এই যোগে টোটাল কার্বন কয়টা? একটা, দুইটা, দুইটা ডাইইক অ্যাসিড। এটা একটা, দুইটা, তিনটা, তিন কার্বন। এটা 1 2 3 4, এটা 1 2 3 4 5, 1 2 6, 1 2 5, এর মানে কত? 7, 1 2 8 9, এমনি করে চলতে থাকবে। ঠিক আছে, তো এটার কি নামগুলো লিখে জমা দিবে। এরকম একটা ছন্দ ছিল, ছন্দটা মনে হয় তোমরা শিখছো, আমি এসএসসিতে শিখছিলাম, আমার স্যার এটা শিখেছিল, যে স্যারের কাছে প্রথম, এটা খুব কমন একটা জিনিস। ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি। ঠিক আছে, তো এখানের মধ্যে ফার্স্ট যেমন ওতে হচ্ছে কি? অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, ওতে হচ্ছে অক্সালিক অ্যাসিড, এর মানে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড ফার্স্টেরটা। এরপরেরটা কি হয়ে যায়? ম্যালোনিক অ্যাসিড। এরপর সনে কি হবে? সুবারিক অ্যাসিড বা এর কি জানি সাকসিনিক অ্যাসিড। ঠিক আছে, এইগুলাতে এরকম নাম আছে। জিতে জানি কি অ্যাসিড, এতে হচ্ছে এডিপিক অ্যাসিড। ঠিক আছে, এগুলোর নামগুলো সব লিখবা। এডিপিক অ্যাসিড, গ্লুটেরিক অর সামথিং, মানে বুঝতে পারছো? এগুলো একটু লিখবা। এসগুলো হচ্ছে একটু কনফিউজিং, এস অনেকগুলো আছে তো, সাকসেনিক আছে, সুবিরিক আছে, তো এইটা হচ্ছে একটু কনফিউজিং। পিমেলিক, পিতে হচ্ছে পিমেলিক। তো এই নামগুলো সবগুলো লিখবা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা।
মানে বুঝতে পারছো, এই লেখাটা লিখে জমা দিবা কোনগুলোর কি নাম, ঠিক আছে, কোনগুলোর কি নাম দরকার হয় এটা এই যে গুগল থেকে লিখবে এটার নাম কি, এটার নাম কি। এটা হচ্ছে এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিডটা বেশি দরকার হয়, মানে এটা আগে ক্লাস কন্টেন্টের মধ্যেই ছিল আগের বই। এটা প্লাস্টিক বানানোর সময় এটা লাগবে। হ্যাঁ বন্যা বলেছে, মহমিনা বন্যা বলেছে 10-এ পড়াইছে। আমার মনে হয় এই ছন্দ হয়তো স্যারের মানে 9-10-এর বইও মনে হয় লিখে থাকতে পারে এই ছন্দ, এমন একটা বিষয়। ওকে, এটুকু একটু লিখো, লিখা হয়ে গেলে ওয়াই বলো, দ্রুত লিখে নাও, লিখা হয়ে গেলে ওয়াই বলো, এই জিনিসটা জমা দিবা। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ধর হঠাৎ করে দিয়ে দেবে, বুয়েট প্রিলিটের হঠাৎ করে দিয়ে দেবে এটার নাম কি, এই যোগের নাম কি, অপশানে এই সব দেওয়া আছে, অক্সালিক, ম্যালোনিক, এডিপিক, সুবেরিক এরকম দেওয়া আছে, তাহলে এখান থেকে পিমেলিক এভাবে দেওয়া আছে, ওখান থেকে লিখতে হবে। বুঝতে পারছো, এটা আসবে না বলা যায় না, আসে কম। 100 জায়গায় পরীক্ষা দিলে হয়তো 100 জায়গায় না, 150 জায়গায় পরীক্ষা দিলে হয়তো 1 জায়গায় আসবে, মানে আসার চান্স কম, বাট আসে, আসতেই পারে। দীপ বলেছে ইয়ার ফাইনালে দিছিল, দেখছো এটা কিন্তু আসে, মানে স্যাররা দিতে পারে মাঝে মধ্যে একটু টেস্ট করার জন্য কাহিনী পারো কিনা। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস আমি একটু রিভিউ করে দিই, তাহলে আমার আগের পড়াটা মানে একটু আগে যেটা পড়ছি এটা কি পার্মানেন্ট মাথায় থাকবে, পার্মানেন্ট মাথায় থাকবে। একটু দেখো আমরা ডায়াজোনিয়ামের আগে 2টা বিক্রিয়া শিখছিলাম, আগে ডায়াজোনিয়ামের বিক্রিয়া শিখছিলাম কয়টা, 2টা। H3PO2 প্লাস পানি, আর 5 মিনিট পড়াবো। একটু দেখো এখানে কপার প্লাস হচ্ছে ক্যাটালিস্ট, ঠিক আছে, এটা দিয়ে দিবে, কিছু হিটও দেওয়ার দরকার হয়, তাহলে এটা কি হয়ে যায় বেনজিন, H3PO3 প্লাস নাইট্রোজেন, নাইট্রোজেন সবসময় দিবে, ওতে কিন্তু নাইট্রোজেন রিলিজ হচ্ছে, এটা দেখবা বারবার। এরপর এখান থেকে ফেনল, বস থেকে ফেনল কিভাবে বানাবা, গরম করলেই ওর থেকে কি পাওয়া যায়, ফেনল, ও জলীয় দ্রবণ যেটা পানিতে নিয়ে এটা যদি গরম করে দাও 40 ডিগ্রি সেন্টিগ্রেডেও পুরোপুরি হয়ে যায়, 5-এর পর থেকে ভাঙা আরম্ভ করে 40-এও পুরোপুরি ফেনল থাকবে, ডায়াজোনিয়ামের অস্তিত্বই থাকবে না। আরও আগেই হয়, এটা একটা সেফ টেম্পারেচার লিখা হয় আর কি, N2 ফেনল প্লাস N2, এই 2টি বিক্রিয়া পড়ছিলাম। আজকে আরেকটা বিক্রিয়া শিখলাম, ডায়াজোনিয়াম প্রস্তুতির বিক্রিয়া, তো আমরা জানি এটা হচ্ছে ডায়াজোনিয়ামের বিক্রিয়া, ডায়াজোনিয়াম প্রস্তুতি, এটা হচ্ছে ডায়াজোনিয়ামের বিক্রিয়া, 3টা আমরা শিখছি। তাহলে এটাতে কি শিখলাম, এখানে শিখলাম হচ্ছে HCN প্লাস HCN, এখানে ক্যাটালিস্ট হিসেবে কাকে দিলাম, কপার, কপার গুঁড়া দিলেও হয়, এটা দিলেও হয়, ঠিক আছে। এখানে কি দিতে হয়, হিট, অ্যাপ্রক্সিমেটলি এটা কত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমরা কি পাবো, N2 বের হয়ে যাবে, N2 এর মতো বের হয়ে যাবে, এর মাথাটা কাটা যাবে, প্লাস থাকবে, ওই প্লাসের জায়গায় কে আসবে, CN আসবে, তাহলে সায়ানোবেনজিন, ঠিক আছে, সায়ানোবেনজিন। তো বেনজিন, ফেনল, আর এটা হচ্ছে কি সায়ানোবেনজিন, সায়ানোবেনজিন থেকে আমরা চাইলে কি পেতে পারি, বেনজোইক অ্যাসিড পেতে পারি, বাট বেনজাইল এমিন পেতে পারি। এটা হচ্ছে কি বেনজিন, বস থেকে আমরা কি বানাবো, বেনজিন, বস থেকে আমরা কি বানাবো, ফেনল, বস থেকে আমরা কি বানাবো, সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন, ঠিক আছে, এই 3টা সুন্দরভাবে লিখে রাখুন। আমি আর 10 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু দ্রুত লিখো। এরপর আমি একটু মেইন বইয়ে যাই, ঠিক আছে, মেইন বই থেকে কয়টা জিনিস দেখেন। লেখা হয়ে গেছে, ধরে নিচ্ছি আমি আর 2 সেকেন্ড টাইম দিলাম, ঠিক আছে, শেষ, 2 সেকেন্ড। এবার একটু দেখো,
আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের মেইন বইয়ের মধ্যে হাজারি স্যারের 203 নাম্বার পেজের দিকে। ঠিক আছে, 203 নাম্বার পেজের দিকে এই পার্টটা একটু দাগাই নাও। তাহলে এখানে কি আছে? বেঞ্জিনের প্রস্তুত পদ্ধতি সমূহ। ঠিক আছে, বেঞ্জিন ও টলুইনের বিভিন্ন প্রস্তুত পদ্ধতি। তো বেঞ্জিন আর টলুইন কাছাকাছি হয়ে যায়। তো এর মধ্যে বেঞ্জিনের প্রস্তুত কি আছে? বেঞ্জোইক অ্যাসিডের দ্যাট মিন সোডিয়াম বেঞ্জোয়েটকে কি করবা? সোডা লাইমের মিশ্রণ থেকে হিট, ঠিক আছে, এখানে হিট দিতে হবে। হিটের কথা বললে হবে না, তাহলে এখানে সোডা লাইম দিবে, হিট দিবে, কাহিনী হয়ে যাবে। উত্তপ্ত করলে তখন কি? বেঞ্জিনের বাষ্প। এর মানে মিনিমাম তো এত ডিগ্রি সেন্টিগ্রেডে নিতেই হয় এটাকে হিট করার সময়, তাহলে একদম ওইটা সেপারেট হয়ে এসে যায়। বুঝতে পারছো? ডিকার্বক্সিলেশন ফেনল ও জিঙ্ক গুঁড়ার মিশ্রণ থেকে। ফেনল জিঙ্ক গুঁড়া, ফেনল এখানে জিঙ্ক দিয়ে দিলে তাহলে কি পাবা? বেঞ্জিন পাবা। এরপর এখানে কি আছে বলো তো? তো স্ট্রেট ফরওয়ার্ড বইয়ের কথাটা। এখানে জিঙ্ক চূর্ণ সহ পাতন করলে কি পাওয়া যায়? বেঞ্জিন পাওয়া যায়। এখানে হিটের বিষয়টা লিখে নেই, প্রায় অ্যারাউন্ড কত 180 এর মতো খুঁজলে পাবা ফেনলের মধ্যে। তাহলে এখানে কত? ইথাইন, এখানে আয়রন বা কপার। ঠিক আছে, আয়রন বা কপার 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা কি বলতো? বেঞ্জিন হলো অ্যাসিটিলিনের পলিমার। এটা মেডিকেলে দিয়ে দিবে। বেঞ্জিন হলো ড্যাশ এর ড্যাশ কি হবে? অ্যাসিটিলিনের পলিমার। ঠিক আছে, তাহলে এটা সারা লৌহ নলের মধ্য দিয়ে 3 অণু অ্যাসিটিলিন পলিমার। তাহলে 3 অণু থেকে আমরা কি পাচ্ছি? এত ইট প্রোপাইন থেকে আমরা কি পাবো? তোমার মেসিটিলিন। এগুলো পড়াইছি। এরপর উল্টাটা পাওয়া খুব ঝামেলার। এরপর গ্রিগনার থেকে পাওয়া যায়, খুব ভালো কথা, এটা আমি বলতে ভুলে গেছি। গ্রিগনার থেকেও করতে পারো। ঠিক আছে, ক্লোরোবেঞ্জিন, এখান থেকে আমি করে ফেললাম কি? সিএম ক্লোরাইড। ঠিক আছে, এখান থেকে পানি বিক্রিয়া যখন দিব বেঞ্জিন পাবো। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে কিউপ্রাস আয়ন, এখানে কি? কপার 1 এর ক্লোরাইড, মানে কপার প্লাস যখন ইউজ করছে ওইখানেও যেমন কপার প্লাস, আমরা যখন সায়ানো যুক্ত করি তখনও কি? কপার প্লাস। তাহলে এটার সাথে বিক্রিয়া H2 প্লাস HCl লিখছে। এখানে HClটা লিখছে আর কি, সিএলটা দেখাইছে। এটা তো স্পেক্টেটর আয়ন, মানে H প্লাস আছে, Cl মাইনাস আছে, ওইটা বুঝিয়েছে। টলুইনের প্রস্তুতি আমাদের কিন্তু হয়ে গেছে। এটা উডস ফিটিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি? উডস ফিটিক বিক্রিয়া। এটা দিয়ে করতে পারি। ফিডেলক্রাফ অ্যালকাইলেশন থেকে করতে পারি। ঠিক আছে, ফিডেলক্রাফ অ্যালকাইলেশন থেকেও করতে পারি। এই যে এখানে লিখছে, এই যে দেখো, উডস ফিটিক বিক্রিয়ায় প্রস্তুত করা হয়। বেঞ্জিন থেকে টলুইন কি করছে? ফিডেলক্রাফ অ্যালকাইলেশন। ফিডেলক্রাফ অ্যালকাইলেশনও কার্বন বাড়ে। ঠিক আছে, ফিডেলক্রাফ অ্যালকাইলেশনও কার্বন বাড়ে। এরপর এই বিক্রিয়াটা আমরা অ্যালকিন, এই কি বলা যায়, অ্যালকেনের মধ্যে পড়ছিলাম, রিফর্মিং পদ্ধতি। এটাকে কি বলা হয়? অ্যারোমেটাইজেশন। ঠিক আছে, এই বিক্রিয়াটা আমরা পড়ছিলাম তোমার ওই যে অ্যালকেনের মধ্যে। অ্যালকেনের মধ্যে যখন 6 কার্বন থাকে আমরা কি দিই? প্লাটিনাম অ্যালুমিনিয়াম B2O5। এটা একবার জানি কোন জায়গায় এটা পরীক্ষায় দিয়ে দিয়েছিল, এখানে ক্যাটালিস্ট কি হবে? B2O5। তো এটা কি করে? কার্বন হাইড্রোজেন বন্ড ভেঙে ফেলে। কার্বন হাইড্রোজেন বন্ড যখন ভাঙবে, ক্রোমিয়ামও থাকে। বুঝতে পারছো? কার্বন হাইড্রোজেন মানে বিভিন্ন কয়েকটা অক্সাইড আমাদের আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো B2O5 কি করে? ভাঙে। কি ভাঙে? কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে। ঠিক আছে, বন্ধন ভেঙে এখানে কি করে ফেলবে? এখান থেকে ধরো একটা হাইড্রোজেন, এখান থেকে একটা, এরা কি করতে পারবে? এটাকে বলা হয় চাকরিকরণ, মানে সাইক্লিক যোগে পরিণত হচ্ছে। ফার্স্ট এটা ছিল সরল শিকল। সরল শিকল থেকে এটা কি হয়? এটা কি পড়াইছি তোমাদের মনে আছে? এই বিক্রিয়াটা পড়াইছি কিনা এটা মনে আছে? সাইকেল 5 শুরু হয়ে গেছে, গতকাল ফার্স্ট ক্লাস নিছি। ঠিক আছে, গতকালকে ফার্স্ট ক্লাস নিছি। এটা পড়াইছে কিনা তোমাদের মনে আছে এই বিক্রিয়াটা? এটা যখন থাকে তখন আমরা কি পাই? বেঞ্জিন পাই। এখানে হাইড্রোজেন গিয়ে প্রথমে কি হয়? চাকরিকরণ হয়। এরপর আবার ডিহাইড্রোজেনেশন হয়, মানে হাইড্রোজেন ডিলিট হয়। তাহলে হাইড্রোজেন আবার ডিলিট হয়ে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড এগুলো কি করে ফেলে? কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙতে পারে, আবার ভাঙছে। ঠিক আছে, ভেঙে এখানে 500 ডিগ্রি সেন্টিগ্রেড 15 ATM। তাহলে এখান থেকে কি পাওয়া বলতো? বেঞ্জিন। যদি এটা দিয়ে আমরা হ্যাপটেন থেকে আমরা কি পাই? টলুইন। যদি অকটেন দিই তখন আমরা কি পাই? ওজাইলিন, পিজাইলিন পাই। তো এই বিক্রিয়াটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে তোমাকে এটা এমসিকিউতে দিয়ে দিবে। প্রভাবকের উপস্থিতিতে, এই লাইনটা দেখাও, প্রভাবককে এটা দিতে হবে। ঠিক আছে, প্রভাবকের উপস্থিতিতে এই লাইনটা একটু সবাই দেখাও তো। প্রভাবকের উপস্থিতিতে, তাহলে তোমার লাগবে কি? প্রভাবক কি? ওইটা প্লাটিনাম অ্যালুমিনিয়াম B2O5। ঠিক আছে, B2O5 515 ডিগ্রি সেন্টিগ্রেড 15 ATM। ঠিক আছে, তখন আমরা কি পাচ্ছি দেখো তো? তখন পাচ্ছি আমরা কি? ফার্স্টে চাকরিক যোগ, এরপর আবার কি হয়ে যায়? তোমার অ্যারোমেটিক যোগে। প্রথমে চাকরিক যোগে রূপান্তর, এরপর আবার হাইড্রোজেন কি হয়ে যাচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে কি লিখছি? 3টা হাইড্রোজেন। ঠিক আছে, এখানে কি আছে? 3টা হাইড্রোজেন এভাবে আছে না, বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে? তোমার ওজাইলিন, পিজাইলিন এভাবে পাবো। তোমাকে পরীক্ষা দিয়ে প্রভাবকের উপস্থিতি মুক্ত শিকল হাইড্রোকার্বন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে? রিফর্মিং বলে। বা পরীক্ষায় ক নম্বরে দিবে? রিফর্মিং কাকে বলে?
তাহলে তুমি কি লিখবা, প্রভাবকের উপস্থিতিতে মুক্ত শিকল থেকে হাইড্রোকার্বন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরির প্রক্রিয়াকে কি বলে, তোমার রিফর্মিং বলে। কোয়েশ্চেন বুঝতে পারছো? ক নাম্বারে দিবে, একটু লিখো, ক নাম্বারে দিবে রিফর্মিং কি, এটার পাশে লিখে রাখো ক নাম্বারে, বা তোমার মেডিকেলে দিয়ে দিবে মুক্ত শিকল হাইড্রোকার্বন হতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রস্তুতির বিক্রিয়াকে রিফর্ম করছে। আমি ধরো এরকম ছিলাম, এখান থেকে ধরো আবার কি হয়েছে, মানে গোল হয়ে আরেকটা শেপ নিয়েছে, ওটাকে কি বলছে, রিফর্ম করেছে ও জিনিসটা, ঠিক আছে, রিফর্মিং বিক্রিয়া বলে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো জিনিসটা, রিফর্মিং বিক্রিয়া। তাহলে ক নাম্বারের কোয়েশ্চেনে যখন আসবে তুমি সাথে উদাহরণ দিয়ে দিবে, তুমি এটা রিফর্মিং দিয়ে এরপর লিখবে এইখান থেকে কি এটা দিয়ে দেখাই দিবে, ফার্স্টে সাইক্লোহেক্সেন হচ্ছে, সাইক্লোহেক্সেন থেকে দেন কি হচ্ছে, বেনজিন হচ্ছে, আবার হাইড্রোজেন, মানে প্রতি জায়গায় আসলে কাজ হচ্ছে কি, কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে, ঠিক আছে, কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙছে। এবার একটা বিষয় দেখাই তোমাদের, এরপর পরের পেজে যাব, ঠিক আছে, পরের পেজটা খুব অসাধারণ একটা পেজ, এটা এখন দেখাবো না, একটু দাঁড়াও। তাহলে এগুলো কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়, ওটার সাথে ওটার বিক্রিয়া কি পাওয়া যায়, এরকম একটা পেজ আছে, এইখান থেকে কোয়েশ্চেনের ঘাটি, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে আগের পেজ 202 নাম্বার পেজ, 202 নাম্বার পেজ, এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে অনেকগুলো কোয়েশ্চেন আসে। যন্ত্রণা, এটা হচ্ছে কি টপিকের নাম অ্যারোমেটিক যৌগের উৎস, ঠিক আছে, এটা একটু দাগাবা সবাই, এখান থেকে কোয়েশ্চেন আসে, মানে এই হাজারি স্যারের বইয়ের এই অংশটা পড়তে হবে। এই অংশটা কেন বললি, এই যে দেখো যা লাগবে এটা কিন্তু বলে দিব, মানে বুঝছো এই জিনিসটা, এটা কিন্তু খাতায় তো আর লেখা সম্ভব না এত বেশি করে। এটা কি, কোল ও পেট্রোলিয়াম হলো অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। পেট্রোলিয়াম মানে হচ্ছে যেগুলো পাথরে মানে আমাদের ভূপৃষ্ঠে চাপা পড়ে আছে, ঠিক আছে, বিভিন্ন জীবাশ্ম অনেক দিন ধরে চালায় এগুলো। পেট্রোলিয়াম মানে হচ্ছে পাথুরে তৈল, পেট্রোলিয়াম মানে কি, পাথুরে তৈল, তৈল মানে যেটা অনেক চাপে এটা কি হয়ে গেছে, পাথুরে তৈল বলতে পারি এটাকে আমরা, ওই তেলটা থেকে, ঠিক আছে। কনডেনসেট, বিভিন্ন কনডেনসেট আমাদের যেমন বাংলাদেশেও কয়েকটা প্ল্যান্ট আছে যেখানে আমরা কি করি, আমরা যদিও ডিরেক্ট কনডেনসেট নিয়ে আসি, ওইখান থেকে ধরো প্রয়োজনীয় পেট্রোল ডিজেল এগুলা উপাদান, ঠিক আছে, প্রধান উৎস। তো এগুলো কি বলছে, বিটুমিনাস কয়লাকে বা কয়লার বিধ্বংসী পাতন, কয়লাও হচ্ছে তোমার কি হয়ে গেছে, পুঁততে পুঁততে ও কাইন্ড অফ কি হয়ে গেছে, মানে এগুলোর মতোই জিনিস, আবদ্ধভাবে পাতন করে প্রাপ্ত কোলটার একটা যে লিকুইড পাবো ওইটাকে পৃথক করা হয়। তো এর মধ্যে বিভিন্ন যৌগ থাকে, তোমাকে বলবে আলকাতরার মধ্যে কি ধরনের যৌগ থাকে, এই লাইনটা দেখাও, আলকাতরার মধ্যে এগুলো হচ্ছে আমাদের পড়তে হবে আসলে, এগুলো নিজ যেতে পড়ে, অম্লীয় ক্ষারীয় নিরপেক্ষ বিভিন্ন রকমের যৌগ থাকে, অম্লীয় যৌগও থাকে ক্ষারীয় যৌগও থাকে। যেমন যেমন ধরো হচ্ছে নিরপেক্ষ যৌগ, যেমন বেনজিন, এই ধরো নিরপেক্ষ, এনিলিন এ হচ্ছে ক্ষারীয়, ফেনল এ হচ্ছে কি বলতো অম্লীয়, এনিলিন হচ্ছে ক্ষার, ফেনল হচ্ছে কি অম্ল। ঘটনা বুঝতে পারছো? আর কিছু যৌগ আছে যেগুলো অম্ল না ক্ষারও না, পিরিডিন কি ক্ষার, ঠিক আছে, পিরিডিন কি বেস, পিরিডিন কি ক্ষার, ঠিক আছে, এনিলিন কি ক্ষার, ফেনল কি অ্যাসিড। তো এরকম বিভিন্ন যৌগ থাকে। তাহলে কি থাকে বলতো, আলকাতরার মধ্যে কি থাকে, কি ধরনের যৌগ থাকে, রোমান একে থাকবে অম্লীয়, রোমান 2 এ থাকবে ক্ষারীয়, বা মেডিকেল ভর্তি পরীক্ষায় দিবে কোন ধরনের যৌগ থাকে, অম্লীয় ক্ষারীয় নিরপেক্ষ সবগুলা। তাহলে কি থাকে, সবগুলা যৌগই পাওয়া যায়। এটাকে যখন পাতন করে, আংশিক পাতন কলাম নামে একটা কলাম আছে, যেটা এসএসসিতে তোমাদের খনিজ সম্পদ বা এরকম একটা চ্যাপ্টারের মধ্যে ছিল। চিত্রটা আমি একটু নেটে যদি দেখাই, তাহলে পরের পরীক্ষাটা হবে আমাদের বেঞ্জিনের উপর, কিন্তু ক্রুড অয়েলের আমরা করছি, ক্রুড অয়েলের চিত্র দেখালেই হবে। এরকম একটা চিত্র ছিল, তাই না, এরকম চিত্র ছিল। এগুলো ভেঙে 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 আমাদের কি হচ্ছে, বিভিন্ন রকমের জ্বালানি পাই, চিত্রের অভাব নেই এরকম যন্ত্রণা। হ্যাঁ, পাথরে সঞ্চিত তেল, পাথরে যে চাপগুলো তেলগুলো সঞ্চিত হয়েছিল চাপে, ঠিক আছে। তাস্কিয়া বলেছে পাথরে সঞ্চিত তেল লেখা ছিল 19 এর বই, ঠিক আছে, খারাপ বলেন।
ঠিক আছে। তো এটাকে আমরা কি করি, রিফাইন করি, মানে বলি হচ্ছে এখানের ভিতর বিভিন্ন জিনিস মিশে আছে, ওইটার ভিতর অনেক জিনিস, সম্পদ আর সম্পদ ওইখানে, মানে টাকা আর টাকা ওইখানে। ঘটনা বুঝছে এই যে পাতুরে তৈল বুপিস্টে বলে না, আমরা হচ্ছে আসলে আমাদের এই পুরো মহাবিশ্বে অনেক আছে, বাট পৃথিবীটা নিয়ে তো এখন এক্সপ্লোরেশন করছে। এখানে অনেক জায়গায় কি আছে, অনেক অ্যাসেট আছে। তো বাংলাদেশে আসলে এইরকম অ্যাসেট খুব কম, বাংলাদেশের একটা লাক খারাপ। বাংলাদেশের লাক খারাপ কেন, লাক খারাপ বলে ভুল হবে, বাংলাদেশের এটা আসলে এটা কি বলা যায়, মানে মানুষজনের ভুল। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, নিয়ন্ত্রণ করা দরকার ছিল, কারণ বাংলাদেশের আমাদের রিসোর্স নেই। ঠিক আছে, রিসোর্স থাকলে একটা বিষয় ছিল, আমাদের রিসোর্স নেই, বুঝতে পারছো? তো হয়েছে কি, আমাদের একে ছোট জায়গা, বাংলাদেশ তো দেখবে ম্যাপে খুব ছোট জায়গা, তো আমাদের রিসোর্স যেটা আছে ওটা খুব কম। তো রিসোর্স কম, আবার এদিকে জনসংখ্যা অনেক বেশি, সেই জন্য আসলে আমরা কখনো জানি না এটা আসলে খুব, মানে প্রচুর ইন্ডাস্ট্রি যদি হয়, মানে তোমার এই একমাত্র ইন্ডাস্ট্রি খুব ভালো একটা ওয়ে হতে পারে বাংলাদেশকে, যে দারিদ্র বলো আর বিভিন্ন জন মানে বলে না, তাও মানে বাংলাদেশ একটা শ্রেণী আর কি সবসময় দেখবে না টাকা কম পাচ্ছে, বা আমাদের একটা অনেকেরই তো মানে টাকা পয়সার যে বিভিন্ন এই কারণ হচ্ছে স্কোপ তো থাকতে হবে। তো এটা হতে পারে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি আমরা যদি অনেক ডেভেলপ করে ফেলি, যেমন আরও কয়েকটা ছোটোখাটো দেশ আছে তুলনামূলক, ওরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল তোমার কি একটা রেগুলেশনের মধ্যে গেছে, মানে ওদের ইন্ডাস্ট্রিটা অনেক ডেভেলপ হয়ে গেছে। এটা একটা সুযোগ আছে, আরেকটা সুযোগ আছে অনলাইনের মাধ্যমে। দ্যাট মিনস হচ্ছে তুমি বিভিন্ন রকমের পুরো ওয়ার্ল্ডের কাজ করলা, ঠিক আছে, টেকনোলজি দিয়ে তুমি ওয়ার্ল্ডের কাজ করলে এখান থেকে করলা, তখন হচ্ছে বাংলাদেশের আসলে অবস্থাটা অনেক বেশি ডেভেলপ হওয়ার সুযোগ আছে। বাট রিসোর্স নির্ভর না, বাংলাদেশের রিসোর্সটা অত না। তো এখানে তোমাকে দিয়ে দিবে, এখানে হচ্ছে তোমার বিভিন্ন ডিগ্রি সেন্টিগ্রেডে যখন পাতন করা হয়, ধরো টেম্পারেচার 170 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হলে এটার নাম কি, লঘু তেল। এটা পরীক্ষায় আসবে, 170 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে তেল পাওয়া যায় এটাকে লঘু তেল বলে। তোমাকে পরীক্ষায় বলে দিবে মধ্যম তৈল কি, ঠিক আছে, বুয়েট জিজ্ঞেস করবে। এরপর ধরো কি মেডিকেলে দিয়ে দিবে মধ্যম তৈল কি, মধ্যম তৈল হচ্ছে যেটা কি 171 থেকে 230 এই পর্যন্ত পাতন করলে, পাতন করা মানে কি এই জিনিসটা ধরো আছে, এটা হচ্ছে ক্রুড অয়েল, আজকে আর দাঁড়াতে পারতেছি না, এটা ধরো ক্রুড অয়েল, ঠিক আছে, এটা ধরো একটু কি হালকা কালো টাইপের হবে। তো এটাকে যখন আমি হিট করব, এখানের ভিতর অনেক উপাদান আছে, দেখতে কালো হলে কি হবে, এর ভিতর মানে হচ্ছে জিনিস আর জিনিস, মানে এর ভিতর হচ্ছে টাকা আর টাকা, মানে ঘটনা বুঝছো, এর ভিতর হচ্ছে অ্যাসেট, অ্যাসেট আর অ্যাসেট, বিষয় বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না, এর ভিতর অ্যাসেট আর অ্যাসেট, মানে এই কি তোমার আলকাতরা বা ক্রুড অয়েল যেটা আছে এটা হচ্ছে দেখবা হচ্ছে একটু কালো, মানে ঘটনাটা বুঝতে পারছো, এই তো হচ্ছে নিচে পাতলে তৈল, ইন জেনারেল হচ্ছে ওর একটা কি ব্ল্যাক লেয়ার থাকে। তো এটাকে যখন আমি হিট করছি, ফার্স্ট বলছিলাম, এটাকে যখন হিট করতেছি, এখান থেকে একটা উপাদান দেখবে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্পীভূত হওয়া আরম্ভ করে, এটা থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি দেখবো কিছু উপাদান আলাদা আলাদা হয়ে গেছে। তো ঠিক আছে, 170 ডিগ্রি সেন্টিগ্রেডে গেছে, এর মানে হচ্ছে ধরো তোমার পানি আর তুমি যদি অ্যালকোহল মিশাও, তাহলে অ্যালকোহল দেখবে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাবে, পানি যেতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে, যদিও এদের একটা সময় সুটোর মিশ্রণ আছে, যা সুবিধার জন্য বুঝালাম। ঠিক সেম এখানে ধরো কি আছে, 170 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা কিছু জিনিস আমরা দেখলাম এখান থেকে দরকারি উপাদান আলাদা 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 হয়ে চলে গেছে, আর কিছু উপাদান গেছে 231 থেকে যখন 270 হয়, ওইটাকে আমরা বলছি কি বলতো মধ্যম তৈল, ওটাকে বলছি আমরা কি মিডিয়াম অয়েল। একটা হচ্ছে লাইট অয়েল, লঘু তৈল যেটা ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় লাইট অয়েল, এরপর একটা মিডিয়াম অয়েল, এরপরে যেটা আছে ওটাকে বলা হয় ভারী তৈল হেভি অয়েল। হেভি অয়েলটা হচ্ছে কি আরও পরে, মানে 231 থেকে 200, এটা হচ্ছে 171 থেকে, ভুল বলছে, 171 থেকে 230, এরপরটা 231 থেকে 270 পর্যন্ত এটাকে বলা হয় ভারী তৈল। ঠিক আছে, এই তিনটা একটু বেশি জিজ্ঞেস, লঘু তৈল কি, মধ্যম তৈল কি, ভারী তৈল কি। ঠিক আছে, পিস যেটা অবশিষ্ট থাকে ওটা মূলত কার্বন, ঠিক আছে, কার্বন। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিজ্ঞেস করে বসে মধ্যম তৈলে কোনটি থাকে, ফেনল, ক্রিসল, ন্যাফথালিন, এরপরেরটাই কি ক্রিসল ন্যাফথালিন, ঠিক আছে, ক্রিসল ন্যাফথালিন। তো এবার দেখো তো মধ্যম তৈলে তোমাকে জিজ্ঞেস করবো এটা না, তোমাকে জিজ্ঞেস করবো হচ্ছে বেঞ্জিন কোথা থেকে পাবা। বেঞ্জিন দেখো মধ্যম তৈলের ভিতর কোনো বেঞ্জিন নাই, ভারী তৈলের ভিতর নাই, সবুজ তৈলে নেই, পিচে কোনো বেঞ্জিন নেই। বেঞ্জিন আছে কোন জায়গায়, বেঞ্জিন টলুইন এগুলো আছে কোন জায়গায়, লঘু তৈলে। ঠিক আছে, এগুলো শুরুতেও যেমন আমরা পড়ি অ্যারোমেটিকের, আসেও কিসে, আলকাতরা অবশেষ বা লঘু তৈল থেকে, লাইট অয়েল, এটাকে বলা হয় কি লাইট অয়েল। লাইট অয়েল এটার মধ্যে আছে, ঠিক আছে, এটার মধ্যে আছে। তো এটাকে কি করলে আংশিক পাতল, এর ভিতরে কি কি থাকে, এখন বিষয় হচ্ছে বেঞ্জিন টলুইন যেমন আছে এর সাথে তো আরো আছে, পিরিডিন আছে, ফেনল আছে, এটা আছে, এর মানে কিছু আছে অম্লীয়, কিছু আছে ক্ষারীয়।
ঠিক আছে, কিছু আছে অম্লীয়, কিছু আছে কি ক্ষারীয়। এই যে দেখো নিরপেক্ষ জাতীয় হচ্ছে কারা, বেনজিন টলুইন, বেনজিন টলুইন জাইলিন এগুলো হচ্ছে নিরপেক্ষ। ক্ষার হচ্ছে কে, এনিলিন যেগুলো নাইট্রোজেন আছে, পিরিডিন, এরপর সালফার আছে যেগুলো লোন পেয়ার আছে, নাইট্রোজেন বা সালফারের কি আছে, লোন পেয়ার আছে, ওরা কি করবে, লুইস বেস হবে, ইলেকট্রন দিতে পারবে। অম্ল জাতীয় কারা আছে, যেমন ফেনল, ঠিক আছে, অম্ল জাতীয় পদার্থ ফেনল থাকে, এইগুলো একটু দাগাও এই পয়েন্টগুলা। তাহলে কি আছে, নিরপেক্ষকে এখানে বেনজিন টলুইন জাইলিন এগুলো হচ্ছে নিরপেক্ষ। যাদের লোন পেয়ার আছে পিরিডিন থায়োফিন এনিলিন এগুলো হচ্ছে ক্ষার, এটা হচ্ছে কি বলতো এসিড, এই যে ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসে। তাহলে আমরা ক্ষার যারা আছে ওদেরকে তাড়ানোর জন্য কি দিব, এসিড দিব। এই যে দেখো তাহলে প্রথমে কি দিব, ক্ষার অনেকগুলো আছে, ক্ষারগুলোকে তাড়ানোর জন্য আমরা কি দিয়ে দিলাম, এসিড দিয়ে দিলাম। তাহলে এরা এই যে দেখো এরা কি করবে, ক্ষার যেগুলো আছে সবগুলো এসিডের সাথে বিক্রিয়া করে একটা দ্রবণীয় লবণ তৈরি করবে, ঠিক আছে। এরপর কি করবা, এরপর কি করবা, তোমার এসিড জাতীয় যারা আছে, এসিড জাতীয় যারা আছে এদেরকে কি করবা বলতো, এদেরকে তুমি খাদ দিয়ে দ্রবীভূত করবে, এই যে দ্রবণীয় ফিনেট, ঘটনা বুঝতে পারছো, দ্রবণীয় ফিনেট। এরপর এখানে আর কিছু লাগবে না, অনেক বেশি পড়ে ফেলছো, আরেকটা জিনিস লাগবে, শেষে লঘু তৈলকে আংশিক পাতন করে এত থেকে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাতিত অংশকে সংগ্রহ করা। এই টেম্পারেচারটা কেন, এর কারণ বেঞ্জিনের স্থিরাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এই রেঞ্জে ওকে সংগ্রহ করা হয়। এর মধ্যে কি থাকে, টলুইন জালিন থাকবে, এর কারণ হচ্ছে টলুইনের স্থিরাঙ্ক দেখবে 110 111 ডিগ্রি সেন্টিগ্রেড, এর মানে এই কিছু টলুইন এসে যাবে, ঠিক আছে। তাহলে এর ভিতর থাকে 84% বেঞ্জিন, যাতে আমার বেঞ্জিন বেশি করে আহরণ করতে পারি সেই জন্য একটা রেঞ্জ জুড়ে আমি কালেক্ট করছি। তাহলে এর ভিতর কি থাকে, 84% বেঞ্জিন, 13% টলুইন, 3% জাইলিন, নিরপেক্ষ পদার্থ সবগুলো আসছে। 90% এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় 90% বেঞ্জল। তোমার পরীক্ষায় দিয়ে দেয়, বুয়েট দিয়ে দিবে, মেডিকেল দিয়ে দিবে। 90% বেঞ্জল বলতে কি বুঝায়, 90% বেঞ্জল বলতে তাহলে কি বুঝায়, বুঝাই হচ্ছে এই যে দেখো, এরপর এটারে যখন আংশিক পাতন করে 80 থেকে 82 ডিগ্রি সেন্টিগ্রেড স্পেসিফিকে পাতন করবা আবার এটাকে, তখন হচ্ছে কি পাওয়া যায়, 99% বিশুদ্ধ বেঞ্জিন পাওয়া যায়, ঠিক আছে। এটা একটু ভালোভাবে দেখে রাখো, এগুলো সংকেত লাগবে না, কাহিনী হচ্ছে এই জিনিস বুঝতে হবে, কিসের সংকেত লাগবে না, অ্যান্থ্রাসিনের সংকেত, ন্যাপথালিনের সংকেত এগুলো আসতে পারে, কুইনোলিন এগুলো কখনো দিতে পারে, বুঝতে পারছো, এইগুলো আর লাগবে। পিরিডিন থায়োফিন এগুলো দেখাবো, এগুলো হাকেল রুল পড়ানোর সময় আসবে, ঠিক আছে। তাহলে বইয়ে এই পেজে পড়বা কতটুকু, এইটুক। 90% বেঞ্জল কি, খুব ইম্পর্টেন্ট, একটু বলো 90% বেঞ্জলে কি কি থাকে। 84% বেঞ্জিন থাকে, 13% জাইলিন থাকে, 13% টলুইন থাকে, 3% জাইলিন থাকে। 90% বেঞ্জলে কি থাকে, নিরপেক্ষ পদার্থগুলো থাকে, যেগুলো অ্যাসিড দিয়েও আলাদা করা যায়নি, যেগুলো দেখো যেগুলো অ্যাসিড দিয়েও আলাদা হয়নি, যেগুলো বেস দিয়েও আলাদা হয়নি। হ্যালো হ্যালো, আমি ক্লাসে একটু পরে কল দিচ্ছি, ঠিক আছে। তাহলে 90% বেঞ্জলে কি হচ্ছে, তোমার ওই নিরপেক্ষ পদার্থগুলো থাকবে। নিরপেক্ষ পদার্থ কি, বেঞ্জিন, টলুইন, জাইলিন, ঠিক আছে। তো এটা কত থাকে, 84%, এটা এত, এটা এত, এই 500 মানে তুমি শেষ বেঞ্জিনের। তাহলে পরের পরীক্ষাটা আমরা বেঞ্জিনের উপর নিয়ে নিই, বেঞ্জিনের কয়েকটা বিক্রিয়া এখনো পড়ানো হয়নি, ঠিক আছে, কয়েকটা বিক্রিয়া আছে। গ্যামাক্সিন যেমন ক্লোরিনের সাথে বিক্রিয়া, হাইড্রোজেনেশন এই বিক্রিয়াগুলোও দিবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, ওজনীকরণ তো দেখালাম, ওজনীকরণ তো দেখালাম। এবার একটা কি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, এই পেজটা, এই পেজটা এতটা কি বলা যায়, চিন্তাও করতে পারে না এই পেজে যে কি আছে, যদিও তোমাদের লেভেলে এটা লাগবে না। এই পেজটা হচ্ছে মারাত্মক একটা জিনিস। আমি বলি না অনেক সময় প্যারা বেড়ে যেতে পারে, এমন না যে অর্থ সবসময় মানে প্যারা সবসময় মেজর হবে, এটা ডিপেন্ড করে। যদি আমাদের লেভেলে আমরা বলে দিই হচ্ছে প্যারা আসলে মেজর হয়, বুঝতে পারছো, আমরা আসলে এরকম বলি না। যেমন এখানে দেখো একটা তোমাদের ডেটা দেখাচ্ছি, দেখো এই জিনিসটা আমি বলি না প্যারা মেজর হয়, বাট তোমাদের সময় বলি হচ্ছে এটা ট্রু না, সবসময় অত মেজর হতে পারে, ঠিক আছে, কন্ডিশনের উপর ডিপেন্ড। আমরা রেশিওটাও বিক্রিয়াভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন এই যে চার্টটা আছে এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার জন্য, যদি নাইট্রেশন বিক্রিয়া হয় C6H5OY, ওয়াই মানে এখানে প্রতিস্থাপিত হয়ে ধরো ফেনল আসলো, টলুইন আসলো, ফ্লোরোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন এগুলো আসলো, নাইট্রোবেঞ্জিন আসলো, সায়ানোবেঞ্জিন আসলো, অ্যাসিড আসলো, মানে নাইট্রেশন বিক্রিয়া যখন করছি
তখন বলছে যখন ফেনল থাকে তখন অর্থ বেশি পাওয়া যায়, প্যারা পাওয়া যায় কম। ঠিক আছে, প্যারা পাওয়া যায় কম, মেটা পাওয়া যায় একদম ট্রেস অ্যামাউন্ট, মানে বুঝছো তখন কিন্তু অর্থ বেড়ে গেছে। ইভেন টলুইনের ক্ষেত্রে, টলুইনের ক্ষেত্রে তোমাদের পড়ানোর সময় আমি বলে ফেলছি না কি ওই যে স্বাভাবিক ডিউ যে কোয়েশনটা আসছিল ওই অনুযায়ী হচ্ছে তোমার কি করতে হবে, প্যারা ধরতে হবে। টলুইনের ক্ষেত্রে ওখানে টলুইন দিছিল কিনা স্পেসিফিক জানি না, বাট আমি পড়ানোর সময় টলুইন দিয়ে দেখাচ্ছি। টলুইনের ক্ষেত্রে দেখো অর্থ কিন্তু বেশি নাইট্রেশনে প্যারার চেয়ে। আবার এইগুলো সবগুলোর ক্ষেত্রে কি হয়, অর্থ প্যারা ইন্ডিকেটর প্যারা বেশি। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে প্যারা বেশি, এর ক্ষেত্রে এগুলো সবগুলোর ক্ষেত্রে প্যারা বেশি, বাট এর ক্ষেত্রে কে বেশি, অর্থ বেশি। এর ক্ষেত্রেও অর্থ প্যারা কাছাকাছি। ঠিক আছে, অর্থ প্যারা কাছাকাছি। আবার নাইট্রোর ক্ষেত্রে দেখো কি আছে, অর্থ পাওয়া যায়, এ তো মেটা ইন্ডিকেটর, মেটা পাওয়া যায় এত পার্সেন্ট, অর্থ পাওয়া যায়, প্যারাও পাওয়া যায়, অর্থ প্যারা মিলে টোটাল কত পাওয়া যায়, এতটুকু পাওয়া যায়। এবং এটা ডিপেন্ড করে, মানে ঘটনাটা বুঝতে পারছো, বিষয়টা ডিপেন্ড করে। আরেকটা মজার বিষয় দেখে, মানে ব্যাপারটা এমন না যে ফিক্স না আর কি, এই জিনিসটা এমনি দেখাচ্ছে, এটা তোমাদের লাগবে না, এবার জিনিসটা খুব মজার। দেখো ওরিয়েন্টেশন অফ সাবস্টিটিউশন ইন টলুইন, টলুইনে যখন প্রতিস্থাপন করবা, নাইট্রেশন যখন করবা তখন অর্থ পাওয়া যায় বেশি, প্যারা পাওয়া যায় কম। বাকি সালফোনেশন বা বোমিনেশনে প্যারা বেশি পাওয়া যায়। আমরা সবসময় বলি না প্যারা বেশি পাওয়া যায়, এটা আসলে ট্রু না। ঠিক আছে, আমরা সবসময় বলি না প্যারা বেশি পাওয়া যায়, এটা আসলে ট্রু না। এটা আসলে কি হয় বলতো, প্যারা তোমার বিক্রিয়া ভেদে, কন্ডিশন ভেদে এটা ডিপেন্ড করে। ঠিক আছে, ডিপেন্ড করে, বুঝতে পারছো? অন্তরয় বলেছে দাদা আপনার কি 5 মিনিট হয়নি, প্র্যাকটিক্যাল ক্লাসে যেতে হবে। হয়ে গেছে, আজকে অনেক পড়াইছে, তাহলে হয়ে গেছে। আশা করি কালকে সকালে আবার দেখা হবে। ঠিক আছে, আমাদের পরে পরীক্ষাটা কি নিয়ে, বেঞ্জিন নিয়ে। শেষ করে দিচ্ছি।